666 post-operative ডেথে গিয়ে। অ্যানাদার হসপিটাল ফ্রম অ্যানাদার কর্নার অফ আওয়ার কান্ট্রি আমরা দেখতে পাচ্ছি পেশেন্টেরও ৯ তারিখে অপারেশন হয়েছে এবং পেশেন্টেরও ডেক্সট্রোজ্যাক এবং নরমাল স্যালাইনটা পাচ্ছে। এই রিজুমিনেশন পেয়ে যাচ্ছে এবং এখানেও কিন্তু পেশেন্টের কোনো নিউট্রিশনটা কিন্তু কোনো এড করা হয়নি বা কোনো অ্যাড্রেস করা হয়নি, দেওয়া হয়নি। অ্যান্ড অ্যানাদার পেশেন্টের যেটা হচ্ছে 29th আমি জানি না কেন এই পেশেন্টের মানে এতদিন প্রলং পাচ্ছে। তো এখানেও শুধু ফ্লুইডই পাচ্ছে, বাট পেশেন্টের কোনো মানে নিউট্রিশনাল পার্টটাকে এড করা সেই ধরনের রিফ্লেকশনটা কিন্তু আমাদের প্রেসক্রিপশনের মধ্যে নেই। বাট এইটা কিন্তু শুড নট বি আওয়ার প্র্যাকটিস বিকজ যে জিনিসটা হয় যে এই পেশেন্টের যদি অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের যখন নিউট্রিশনাল সাপোর্টটা দেওয়ার দরকার হয়, ওইটা না দিলে পেশেন্টের আউটকাম উড বি ওয়ার্স্ট। পেশেন্ট যে ডিজায়ার্ড যে আউটকামটা আমরা চাই আফটার সার্জারি সেটা কিন্তু অ্যাচিভেবল কখনোই হবে না। আর দ্যাটস ওয়াই মানে এটা একদম রিসেন্ট একটা পিকচার অফ দ্য 3 মেজর হসপিটাল অফ আওয়ার কান্ট্রি। সো এখন আমরা যদি দেখি যে 1 in 5 পেশেন্টস যে ক্যান্সার পেশেন্ট আমরা সার্জারিতে অনেক ডিল করে থাকি, যাদের ডেথটা হয় ফ্রম ক্যাকেকশিয়া ইজ নট ফ্রম দ্য ক্যান্সার। তো এটাও কিন্তু 20% অফ দ্য পেশেন্ট এটাও কিন্তু আমাদের একটু নেগলিজেন্সির কারণেই হচ্ছে। আমরা ক্যাকেকশিয়া বা নিউট্রিশনটাকে কম অ্যাড্রেস করছি। খুব কম অ্যাড্রেস করছি। সো ম্যালনিউট্রিশন ইন সার্জারি এটাকে আদারওয়াইজ বিভিন্ন লিটারেচারে বলা হয়েছে ইজ অ্যান ইমার্জেন্সি। সো ইট শুড বি কনসিডার্ড অ্যান ইমার্জেন্সি and it's a modifiable risk factors. So we can effective management preoperatively to reduce the mortality. So এটাকে একটা ইমার্জেন্সি কন্ডিশন হিসেবে আমাদেরকে ট্রিট করতে হবে ইন এ সার্জিক্যাল পেশেন্ট। সো ম্যালনিউট্রিশন কি আউটকামকে করে আমরা ততক্ষণ বললাম, এভিডেন্স কি বলে? এভিডেন্স যেমন আমি জাস্ট ২-৩টা একটু মানে জার্নালের একটু দিচ্ছি এমফ্যাসিসটা দেওয়ার জন্য। এটা অনেক আগের 1936 এর একটা গ্যাস্ট্রিক সার্জারির ২টা কম্পারিজন দেখেছিল। যাদের মধ্যে 20% লেস দ্যান 20% ওয়েট লস ছিল, আর একটা মধ্যে মোর দ্যান 20% ওয়েট লস ছিল। তো সেখানে দেখা গেছে যে ডেথ রেট যাদের 20% এর বেশি ডেথ রেট মানে ওয়েট লস ছিল, ওদের মধ্যে ডেথ রেটটা ছিল অনেক বেশি। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে ম্যালনিউট্রিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রেডিক্টর অর দ্যাট উইল ইনফ্লুয়েন্স দ্য আউটকাম অফ দ্য পেশেন্ট, পার্টিকুলারলি দ্য ডেথ। এটা 1936 এটা পাবলিশ হয়েছিল। So improvement of the nutritional states is essential to improve the outcome, and that was the recommendation in 1936. So 1936 এ আমরা যে কনসেপ্টটা পেয়েছি যে নিউট্রিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো এখনো কিন্তু আমরা অতটা অ্যাওয়ার না, রাদার ইগনোরেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এই জিনিসটাকে আমাদের একটু পার্টিকুলার এমফাসিস দিতে হবে। সার্ভাইভাল অ্যান্ড মর্টালিটি ডাটা এটা একটা সিঙ্গাপুর রেজিস্ট্রি, ক্লিয়ারলি দেখাচ্ছে যে ওয়েল নারিশ পেশেন্টের কিউমুলেটিভ সার্ভাইভালটা অনেক বেশি দেন দ্য ম্যাল নারিশ পেশেন্ট, অলমোস্ট হাফ। হ্যাঁ, অ্যান্ড এখানে একটা পোস্টঅপারেটিভ অ্যালবুমিনের সঙ্গে এরা মানে বোথ প্যারামিটারের সঙ্গে অনেকগুলো স্টাডি আছে। দেখা গেছে যে অ্যালবুমিনের সঙ্গেও এর একটা 30 days মর্টালিটির একটা রিলেশনশিপ আছে। যাদের অ্যালবুমিন যত কম তাদের মর্টালিটি রেট অনেক বেশি। And the significant loss of the muscle loss negatively impacts the outcome. এটা measurement of the muscle wasting during critical illness এটা জামাতে মানে পাবলিশড হয়েছিল 2013 সেখানে ইটস ক্লোজ টু 20% of the muscle loss in the first 10 days. একটা ক্রিটিক্যাল ইল পেশেন্ট আমাদের যদি দেখি যে কোন একটা পেশেন্ট আমাদের সার্জারির পরে বা কমপ্লিকেশনের পরে আইসিইউতে গেল বা ক্রিটিক্যাল ইল হয়ে গেল, সেই পেশেন্টটা কিন্তু 10 days এর মধ্যে 20% ওয়েট লুজ করবে। আর 20% ওয়েট লুজ করার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। আমরা যদি দেখি যে পার্সেন্টেজ ওয়াইজ যদি পেশেন্টের মাসেল লসটা হয় বা লিন বডি মাসেল লস হয়, সেই ক্ষেত্রে ইফেক্টটা কি? 10% লস হলে সাধারণত দেখা যায় ডিক্রিজড ইমিউনিটি অ্যান্ড ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশন। 20% সাধারণত ডিক্রিজড উন্ড হিলিং, ইনক্রিজড মাসেল উইকনেস, ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশন। বাট 30% গেলেই দেখা যায় যে পেশেন্টের কমপ্লিকেশন রেটটা অনেক বেশি বেড়ে যায়। Difficulty in sitting, pressure sores, pressure ulcers, and pneumonia, inability to heal the wound-related complications quite high, and 40% hole risk of the death, and usually from pneumonia and other condition is very high. তো এর সঙ্গে একটা ডিরেক্ট একটা রিলেশনশিপ আছে।
যে পেশেন্ট যখন ক্যাটাবলিক স্টেটে থাকে বা অ্যাকুট ইলনেস থাকে, পেশেন্টের যে ক্ষেত্রে আসছে এই কারণেই যে আমরা একটা ক্যান্সারকে দেখা গেল যে সাকসেসফুলি ট্রিটমেন্ট করা হলো, বা ট্রিটমেন্টের সময় যদি নিউট্রিশনাল অ্যাসপেক্টটা আমরা কেয়ার না করি, তাহলে পেশেন্ট আলটিমেটলি উইল লুজ মোর ওয়েট, পেশেন্ট উইল বিকাম মোর হাইপারবোলিমিক, এবং পেশেন্টের দেখা যাবে যে তখন যে পোস্ট অপারেটিভ যদি অ্যাডজুভেন্ট কিমোথেরাপির দরকার হয়, সেই অ্যাডজুভেন্ট কিমোথেরাপি পেশেন্ট আর টলারেট করতে পারবে না। তাহলে তার যে অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা ছিল সেই ডোজটা তখন কম দিতে হবে। সো রিডিউস টলারেন্স অ্যান্ড রেসপন্ড টু কিমোথেরাপি উইল বি লোয়ার। তো আউটকাম আমরা সেভাবে যদি পাবো না। সো অপারেশন করাই আমাদের একমাত্র গোল নয়। গোলটাকে হলো অপারেশন করে পেরিঅপারেটিভ পিরিয়ডে পেশেন্টের নিউট্রিশনাল স্টেটস যেটা ছিল সেটাকে অপটিমাইজ রাখা। সো দ্যাট আমরা যখন পেশেন্টটাকে মেডিকেল অনকোলজিস্টের কাছে রেফার করছি, সো দ্যাট সে যেন তার ১ম চান্সেই he or she can start the adjuvant therapy to this particular patient. সার্কোপেনিয়া যেটা আমাদের পোলিং এ বলেছে, this is also an important issue, সার্কোপেনিয়া। তো সার্কোপেনিয়া, the measurement of the skeletal muscle index in the preoperative CT scan should be considered. এটা আমি একটু পরে আসছি, আর একটু ডিটেইলস বলবো এটা নিয়ে। কারণ এখন যে কোন প্যারামিটার বা কি দেখে আমরা বলতে পারি যে পেশেন্টের রিয়েলি ম্যালনারিশড। নো ইন্ডিভিজুয়াল প্যারামিটার দিয়ে আমরা বলতে পারি যে পেশেন্ট ইজ ম্যালনারিশড, whether it be BMI, অ্যালবুমিন, ওয়েট লস, কোনটা দিয়েই নয়। তাহলে এটা একটা কিউমুলেটিভ কয়েকটা প্যারামিটার দিয়ে হয়তো আমাদেরকে অ্যাসেস করতে হয় পেশেন্ট ইজ ম্যালনারিশড অর নট। সো তারা আলটিমেটলি রিকমেন্ড করছে যে উইচ সাজেস্ট ইভালুয়েশন অফ দ্য লিন বডি মাস বাই দ্য সিটি স্ক্যান অ্যান্ড হোয়েন অ্যাভেলেবল টু অ্যাসিস্ট উইথ দ্য নিউট্রিশনাল রিস্ক প্রেডিকশন প্রায়ার টু সার্জারি। এখন আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিসটা হচ্ছে যে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের পরে পেশেন্টের উইনিংটা সম্ভব হচ্ছে না, বিকজ অফ দ্য এক্সট্রিম সার্কোপেনিয়া অর মাসেল উইকনেস অর হাইপারবোলিমিক পেশেন্ট। সো এক্সটুবেশন ইজ প্রুভিং ভেরি ডিফিকাল্ট। সো সেই কিছু সেই সব ক্ষেত্রে পেশেন্টদেরকে প্রবাবলি ইজ টেকেন টু দ্য হাই ডিপেন্ডেন্সি ইউনিট টু কন্টিনিউ দ্য অর টু সাপোর্ট দ্য ভেন্টিলেশন। এখানেও একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে থাকে, যদি পেশেন্টটাকে ম্যালনিউট্রিশন বা হাইপোঅ্যালবুমিনিয়াকে অ্যাড্রেস করা হতো, তাহলে হয়তো এইগুলো কমপ্লিকেশনকে আমরা একটু অ্যাভয়েড করতে পারতাম। আবার এট দ্য সেম টাইম আইসিইউ বা এইচডিইউ পেশেন্টের, যে পেশেন্টের ভেন্টিলেটরে থাকে সেই পেশেন্টটাও যদি আমাদের ম্যালনারিশ বা হাইপোঅ্যালবুমিনিক থাকে, অন্যান্য ফ্যাক্টরের মতো এটাও একটা ফ্যাক্টর যে ডিফিকাল্ট টু উইন ফ্রম দ্য ভেন্টিলেটর ইন ক্রিটিক্যালি ইল পেশেন্টস। এখানে আছেন প্রফেসর রঞ্জন? রঞ্জন কি জয়েন করেছে? নো। ওকে, আমার মনে হয় রঞ্জন জয়েন করবে, আমরা একটু ইয়েগুলো পাবো, ইনপুটটা আমরা একটু পরে আবার একটু আলোচনা করছি। বাট ইটস ডিফিকাল্ট টু উইন ফ্রম দ্য ভেন্টিলেটর ইফ দ্য পেশেন্ট যদি নিউট্রিশনাল স্টেজটাকে আমরা ম্যানেজ না করতে পারি। And finally, no malnourished patient should ever have an elective surgery without a nutritional optimization. This is the analgesia and anesthesia. এটা তাদের একটা 2018 এর একটা কনসেনসাস হচ্ছে, কোয়ালিটি ইনিশিয়েটিভে তারা বলেছিল যে কখনোই কোনো পেশেন্টটাকে নিউট্রিশনাল অপটিমাইজেশন না করে তাদের সার্জারিটা না করা। স্যার আপনি তো এথিক্যাল ইয়েগুলো নিয়ে মানে সবসময় স্যার করেন। ধরেন স্যার একটা পেশেন্ট আসলো আমাদের কাছে, যেগুলো ক্যান্সার পেশেন্ট ডিল করি, এই ক্যান্সার পেশেন্টের প্রি অপারেটিভ ম্যালনিউট্রিশন আছে, হয়তো অপটিমাইজেশন করতে তার 7 to 10 ডেজ। বাট সাধারণত যেটা বলে অনকোলজিস্ট বা আদাররা যে ওয়েটিং 7 to 10 ডেজ তার সার্জারি করতে এমন কোনো অ্যাডভার্স আউটকাম হবে না পেশেন্টটার জন্য। তো তাড়াহুড়া করে তো মানে অপারেশন করার কোনো জাস্টিফিকেশন নাই। সো করাটা ইজ ইট এন মানে 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 এখানে তো একটা এথিক্যাল ইস্যু তো অবশ্যই আছে মনে হয়। যে পেশেন্টটা আসলো, এটাকে আমরা খেয়াল না করে সার্জারিটা করলাম। উইল ইউ মেক কমেন্ট অন দিস পয়েন্ট? এটা তো
এটা হচ্ছে যে এটা তো সবাই এখন জানে। মানে আগেও জানতো, আগেও ম্যান্ডেটরি থাকলে তখন তো আমরা যখন ইন্টার্নশিপ করি বা পরই ট্রেনিং করি, তখন তো আসলে হাতে কিছুই ছিল না। জি, ছিল শুধু ওই যে একটা ইয়ে ছিল মোরিয়ামিন D2 একটা ট্যাবলেট ছিল। ওইটা খাওয়ানো যেত। আর কিছু ভিটামিন খাওয়ানো যেত। এন্টেরাল বলতে কোনো তেমন কিছু ছিল না। মোরিয়ামিন ডি সেটাও মোরিয়ামন ছিল। কিন্তু ওইটা যে দিবে এত বেশি দেওয়ার মতো অবস্থাও ছিল না। ছিল না হাতে বেশি। মেইনলি এরা তো এফেক্টেড হয় যারা ইয়ে। কিন্তু এথিক্যালি চিন্তা করলে এটা তো কোনোভাবেই উচিত না। কারণ আপনি জানেন যে এটাও ঠিক যে এই এই যে অপারেশনের জন্যে বা ট্রমাতে যে ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলি হয়, সে সম্বন্ধে কিন্তু আইডিয়া ছিল না খুব একটা। এটা তো আমরা দেখলাম যে 90 র পরে থেকে কাগজপত্র বের হইছে। এখনো বের হচ্ছে এটা নিয়ে। জি, এর আগে পর্যন্ত কিন্তু এগুলো নিয়ে কোনো কাগজপত্র কোনো ইয়েতে ছিল না, এভিডেন্স বেশি ছিল না। যার ফলে অ্যা এথিক্যাল চিন্তা করলেও তারা আনএথিক্যাল ছিল না। হাতের কাছে ছিলও না কিছু যেমন। এখন যেন অনেক কিছু আছে। আমরা অনেক কিছু চিন্তা করতেছি। এটা ছিল না। তবে ethically when you know that the patient has got high risk, you should deter the operation to defer করতে হবে until the patient is optimized. optimized. Exactly, sir. Thank you, sir. এটা অপারেশনের জন্য, anesthesia র জন্যে, সবকিছুর জন্যই। আপনার reputation এর জন্যে অপটিমাইজেশনটা করতে হবে। optimization ইম্পোর্টেন্ট এবং nutritional optimization না করলে পরে বাকি অন্যগুলি হবে না। জি, প্রত্যেকটা ইয়েতে এটা ইয়ে লাগে। জি, স্যার। So basic goal of the perioperative nutritional therapy যেটা আমাদের কিভাবে ডায়াগনোস করব তার আগে একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে provision of the metabolic substrate, reduction of the loss of the lean body mass, increase the physiologic reserve of the body, attenuation of the stress response, improvement of the wound healing and immune function, and optimization of the fluid and electrolyte balance. এগুলো সবগুলোর সঙ্গে কিন্তু নিউট্রিশন ইজ ইন্টিমেটলি রিলেটেড। আর আমাদেরকে স্ট্রেস রেসপন্সটা কিন্তু কখনোই ভুললেও চলবে না। কারণ স্ট্রেস রেসপন্স এদের সঙ্গে যত heightened রেসপন্স হবে তত পেশেন্ট হাইপার ক্যাটাবলিক হবে এবং তত পেশেন্টের নিউট্রিশনাল ডিসঅ্যাডভান্টেজ হবে বেশি। So nutrition in surgery does not mean to provide only calories to the patient in the perioperative period. বাট এর সঙ্গে আদার যে ফ্যাক্টর গুলো আছে, আমাদের ফ্লুইড ইজ অলসো ইম্পোর্টেন্ট, পেশেন্টের প্রিঅপারেটিভ ফাস্টিং ইজ ইম্পোর্টেন্ট, পেশেন্টের পোস্ট অপারেটিভ ইনিশিয়েশন অফ দ্য ওরাল ফিডিং ইজ ইম্পোর্টেন্ট, চয়েস অফ দ্য অ্যানালজেসিক ড্রাগ ইজ ইম্পোর্টেন্ট, কোনগুলো বল প্যারালাইসিস প্রলং করে, কোনগুলো প্যারালাইটিক আইলাস করলে অ্যাভয়েড করা। সো এই সবকিছু মিলেই কিন্তু আমাদের নিউট্রিশনাল মাইক্রোনিউট্রিয়েন্টস সবগুলোই কিন্তু মানে এই নিউট্রিশনাল সাপোর্টের মধ্যে আসবে। That doesn't mean only to provide the স্যার calorie. অডিও সাউন্ডটা একটু কম পাচ্ছি স্যার, অডিও সাউন্ডটা কম পাচ্ছি স্যার। কারটা আমারটা না স্যারটা? আমারটা? জি স্যার, ও আচ্ছা, ওকে। না স্যার, আপনারটা স্যার। ভালো ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে, ওকে, ওকে। সো এখন আ আ মেজার করি আমরা কিভাবে? এখন এইটা নিয়ে আমি একটু ইয়ে করতে চাই। কারণ রিসেন্টলি অনেকগুলো রিসেন্ট অ্যাডভান্স ইন সার্জারি এবং কিছু জার্নাল, কিছু লিটারেচার বা কিছু আমাদের এই সার্জিক্যাল মেটাবলিজম এর যে টেক্সট বই আছে বা ইরাস থেকে তারা কতগুলো আ টপিকস কে সামনে নিয়ে এসছে। যে কমনলি ইউজড প্যারামিটার যেমন আমরা বলি একটা ওয়েট লস। আমরা তো ওয়েট লস ইনভেরিয়াবলি পেশেন্ট নিয়ে থাকি। হিস্টরি অফ দ্য লো ইনটেক অফ দ্য ফুড, সে কতদিন থেকে না মানে কম খাচ্ছে। রিডিউসড হ্যান্ড গ্রিপ স্ট্রেংথ ইজ অ্যান প্যারামিটার। বিএমআই রুটিনলি আমরা এখন কেস প্রেজেন্টেশনের সময় বলা হয় যে বিএমআই পেশেন্টের এত। অ্যালবুমিন লেভেলটা আমরা বলি ট্রান্সপারেন্ট সিআরপি অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য সার্কোপেনিয়া। সো এখন তো সবগুলো যেগুলো কথা বলা হলো সবগুলো পেশেন্টটাকে আমরা আসলে অ্যাসেস করি না। আমরা অ্যাসেস করি পেশেন্টের ক্লিনিক্যালি পেশেন্টটাকে অ্যাসেস করার জাজ করার চেষ্টা করি। তার এক্টিভিটিস অফ দ্য ডেইলি লিভিং, তার কতটুকু স্ট্রেংথ, পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন আছে সেটা দিয়ে আমরা একটা কিছু আন্দাজ করি এবং সেটাকে আমরা সাপ্লিমেন্ট করি কিছু ইনভেস্টিগেশন দিয়ে পেশেন্টটাকে বোঝার চেষ্টা করি। সো বিএমআই ইজ এ ভেরি সেনসিটিভ টুল টু ডিটেক্ট দ্য ম্যালনিউট্রিশন। স্টুডেন্টস কি মনে হয়? ইয়েস অর নো? নো No, sir. নো তো স্যার Why no? ইয়েস স্যার। And why yes? BMI is a very sensitive tool to detect malnutrition. কেউ বলছে মানে ম্যাক্সিমাম বলেছে নো, একজন বলেছে ইয়েস। যে যার নো বলেছো কেন নো? আমি জানতে চাই। ক্রিটিক্যালি ইল পেশেন্টের Sir, one of the tool, but not sensitive সিঙ্গেল tool. প্যারামিটার হতে পারে না।
প্যারামিটার হতে পারে না। ক্রিটিক্যালি ইল পেশেন্টেরও বিএমআই মেজার করার কিন্তু ওয়ে আছে। হ্যাঁ। এখানে আমরা যে জিনিসটা বিএমআই এর ক্ষেত্রে পার্টিকুলারলি আমি একটু এক্সপ্লেইন করতে চাই যে অ্যাকচুয়ালি আনসার ইজ নো। কারণ হচ্ছে এখানে কি থিংকিং হচ্ছে যে হোয়াই বিএমআই ইজ ইনঅ্যাকুরেট অ্যান্ড মিসলিডিং। অ্যাকর্ডিং টু দ্য সিডিসি বিএমআই ইজ অ্যান ইনঅ্যাকুরেট মেজার ইন 1 in 5 পেশেন্ট। প্রত্যেকটা অলমোস্ট 20 মানে প্রত্যেকটা 5 জনের মধ্যে একজনের বিএমআই একটা ফলস একটা ইমপ্রেশন আমাদেরকে দিচ্ছে। কেন? যে বিএমআই it doesn't take into the consideration the all parameters like the fat percentage, lean body mass, bone density, gender difference. BMI কিন্তু কোনো মানে যে ইয়ে করেনি and the age of the patient. তো এতগুলোর উপরে মানে যেখানে কনসিডার করে নাই সেখানে সোল দ্য বিএমআই নিয়ে আমরা আহ, একটা ইম্পর্টেন্ট প্যারামিটার না যে প্যারামিটার দিয়ে আমরা পেশেন্টের ম্যালনিউট্রিশনটাকে প্রপারলি জাজ করতে পারি। ইজ এবং এইটা যদি আমরা দেখি যে পরবর্তীর সঙ্গে পার্টিকুলারলি এখানে যেটা লিন বডি মাস যে জিনিসটাকে ওরা ইগনোর করেছে এবং এইটার কতটা ইম্পর্টেন্স সেটা আমরা এই নেক্সট স্লাইডে দেখতে পাই যে আমরা যদি দুটো লেডিকে দেখি, একটা হচ্ছে সার্কোপেনিক লেডি, অ্যানাদার ওয়ান ইজ দ্য মাস্কুলার লেডি। এই দুটো পেশেন্টেরই আমাদের বিএমআই হচ্ছে 22, বোথ সার্কোপেনিক লেডি অ্যান্ড দ্য মাস্কুলার লেডি। বাট সার্কোপেনিক এই পেশেন্টের আছে কিনা সেই পেশেন্টটা দেখার জন্য কমন যে একটা টুল যেটা হচ্ছে সিটি স্ক্যান এট দ্য লেভেল অফ 3 করে ইরেক্টর স্পাইনি মাসেল মাস কতটুকু আছে এটা একটু দেখে নেওয়া হয় এবং দেখা যাচ্ছে যে সার্কোপেনিক লেডির ক্ষেত্রে তার মাসেল মাস ইন্ডেক্স হচ্ছে 36, একটা রুল আছে বের করার। আর স্কেলিটাল মাসেল মাস ইন্ডেক্স যেটা মাস্কুলার লেডি তার কিন্তু 53। So though the BMI is মানে same to this patient, but skeletal muscle mass কিন্তু যে sarcopenic যে lady A তার কিন্তু অনেকটা কম। So this patient is malnourished, and this sarcopenic lady there is a 30% probability of having the major complication and 40% increases the total morbidity. But the muscular lady who has got the same BMI but the no তার মাসেল লস নেই বা স্কেলেটাল মাসেল ইন্ডেক্সটা তার নর্মাল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কমপ্লিকেশন হবে, পেশেন্ট ইজ নট ম্যালনারিশড। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই মানে সার্কোপেনিয়া ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এন্ড দ্য মাসেল মাস ইন্ডেক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার টু অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্টস। সেই জন্য it is not the BMI, rather the degree of the sarcopenia is important to assess the severity of the malnutrition. তো এখন আমাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা একটা জিনিস একটু চিন্তা করতে পারি যে এটা কি খুব একটা এক্সপেন্সিভ ইনভেস্টিগেশন বা খুব একটা মানে ইনভেস্টিগেশন। যেমন সাধারণত জিআই ম্যালিগনেন্সি ক্ষেত্রেই কিন্তু এই মানে ম্যালনিউট্রিশন গুলো আমরা খুব বেশি পাই এবং প্রত্যেকটা জিআই মানে প্রবলেমের কারণে কিন্তু আমরা একটা ইনভেস্টিগেশন আমরা অ্যাডভাইস করে থাকি, দ্যাট ইজ দ্য সিটি স্ক্যান। বাট ওই সিটি স্ক্যানে আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন রেডিওলজিস্টের কাছে যেতে পারি, জাস্ট ইউ গিভ দ্য স্কেলেটাল মাসেল মাস ইন্ডেক্স অ্যাট দ্য লেভেল অফ দ্য নাম্বার 3। সো এটা যদি আমাদের এর জন্য কিন্তু পেশেন্টের কোনো অ্যাডিশনাল এক্সপেন্সেস দরকার নেই, অ্যাডিশনাল খরচ নেই। বাট আমি যদি অ্যাওয়ার্ড থাকি হ্যাঁ আমি এই পেশেন্টের এটা দেখবো, সো আমরা যখন একটা স্টেজিং ইনভেস্টিগেশন করি সেই ইনভেস্টিগেশন সময় যদি উই অ্যাডভাইস যে সিটি ফাইন্ডিং অ্যাট দ্য নাম্বার 3 লেভেলে তার স্কেলেটাল মাসেল ইন্ডেক্স কতটুকু আছে, তো সেটা দিয়েই আমরা অ্যাসেস করতে পারবো যে পেশেন্ট সার্কোপেনিক কিনা। সার্কোপেনিক থাকলে তার কমপ্লিকেশন রেট হয় এবং সেটাকে আমরা রিপ্লেনিশ করার চেষ্টা করব। স্যার তাহলে কি যেসব পেশেন্ট গুলো একটু মাসকুলার বাট বডি ওয়েটটা মানে একটু বেশি, সেসব ক্ষেত্রে ওই পেশেন্ট গুলো কি কম রিস্কে থাকবে নাকি, এটাই বোঝাচ্ছে স্যার? তাহলে মাসকুলার মানে আমাদের দেখা যায় মাসেল মাসটা পেশেন্টের মানে অ্যাডিকুয়েট কিনা ফর হিজ মানে তার ইয়েতে বয়সের জন্য, সেটা যদি থাকে অ্যাডিকুয়েট থাকে, তার যদি মানে মাসেল স্টিং না, এটা দুটো ক্ষেত্রে হয়। আর আমার একটা ক্যান্সার কারেকশন হতে পারে বা এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এজিং এর জন্য পেশেন্টের সার্কোপেনিক ওবেসিটি ডেভেলপ করে, দুটো কারণেই। তো যাদের অ্যাডিকুয়েট মাসেল মাস থাকে তাদের কমপ্লিকেশন রেটটা ডেফিনেটলি কম হবে এবং সেই জন্যই বলা হয় যে নট দ্য বিএমআই, ইট ইজ দ্য স্কেলেটাল মাসেল ইন্ডেক্স। আমি কি বুঝাতে পেরেছি? বা কোনো এনি ফ্যাকাল্টি এনি কমেন্ট?
কোন স্ট্যান্ডার্ড ভ্যালু আছে স্যার স্কেলেটাল মাসল নরমাল ভ্যালু স্কেলেটাল মাসল ইন্ডেক্স বের করার কোনো সূত্র কি বা ইয়ে আছে কি স্যার? সেই ফর্মুলাটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। আই টক টু দ্য রেডিওলজিস্ট, ওদের বেশ কিছু আছে, বাট ওরা কত স্যার স্কেলেটাল মাসল ইন্ডেক্সের? হ্যাঁ স্যার নরমাল ভ্যালুটা কত স্যার স্কেলেটাল মাসল ইন্ডেক্সের? ওর একটা চার্ট আছে। হ্যাঁ, এই মুহূর্তে আমি ঠিক নর্মালটা তোমাদেরকে ইয়ে করতে পারছি না, আমাদের কোনো ফ্যাকাল্টি জানা থাকলে এই মুহূর্তে বলতে পারেন। বাট আমি এইটাই আজই রেডিওলজিস্টের সঙ্গে আলাপ করছিলাম যে এইটা দেখলাম যে আমাদের ওই সার্জিক্যাল মেটাবলিজম বইতে এবং ইরাসের বইতে এই জিনিসটাকে একটা এমফাসিস দিয়েছে। সো আই উইল গিভ ইউ ইন দা মানে নেক্সট ক্লাস তাদের নর্মাল ভ্যালু মানে ইন্ডেক্স থাকলে কতটুকু নর্মাল, দ্যাট আই উইল গিভ ইউ। বাট এটা একটা দেওয়াটা হচ্ছে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করার জন্য যে স্কেলেটাল মাসল যে ইন্ডেক্সটা এটা আমরা মেজার করতে পারি এবং ইজিলি মেজার করতে পারি, এবং এটা একটা প্যারামিটার দ্যাট উইল give you a guide to the outcome to the patients. Okay, in the next class I will give you the normal values and মানে তার বিভিন্ন এজে কত হবে। ওকে, আমাদের কোন ফ্যাকাল্টি কোন কমেন্ট করবেন? এনি ফ্যাকাল্টি? ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম ওরা বোধহয় জিনিসটা ক্লিয়ার হয় না। সার্কোপেনিয়া বলতে কি বোঝায় আর ওবেসিটি বলতে কি বোঝায়, এটা বোধহয় এখন ওদের ক্লিয়ার হয় নাই, যদিও পোলস টেস্টের কোশ্চেন ছিল আবার সার্কোপেনিয়া। আমি একটু বলতে চাই যারা প্রশ্নগুলো তুলেছে, সার্কোপেনিয়া মানে হচ্ছে আমরা যদি মনে করি টিপিক্যাল একটা ক্লাসিক্যাল বা টিপিক্যাল আমেরিকান একটা টিনেজার, ও কি করে, ও প্রচুর বার্গার খায় আর কোক খায় ক্যান। তো ওরা দেখা যায় অনেক মোটা, ওদেরকে যখন আমরা হিসাব করে দেখি যে ওদের যে বডি ম্যাস মাসল মাসলটা একদম খুবই পাতলা মাসল থাকে, দে আর ওভারহেড বিকজ অফ দেয়ার ফ্যাট, তাদের শরীরে ফ্যাট বেশি থাকে। সার্কোপেনিয়া মানে হচ্ছে যে ওদের মাসল মাস খুবই কম থাকে, লো মাসল মাস, এবং ওদের ফ্যাটটা বেশি থাকার কারণেই ওদের ওজনটা অনেক বেশি হয়। এই জন্যই দেখা যায় ওদের মরবিডলি ওবেস। এই মরবিড ওবেসিটি যেটা হচ্ছে এখানে মাসল মাস অত্যন্ত কম থাকে, ফ্যাটটা থাকে বেশি। কিন্তু ওই যে একটা ছেলে বললো যে অ্যাথলেট, যে মাসকুলার যে বডি, ওর তো মাসকুলার বডি হলে তো মাসল মাস তো কম থাকে, কাজে ও সার্কোপেনিক না, কিন্তু ওর মাসল মাস বেশি থাকার কারণে তার বিএমআই হাই হতে পারে, বাট হি ইজ নট সার্কোপেনিক। কারণ সার্কোপেনিক হতে গেলে তাকে প্রথমে মাস, কাজে এখানে এই যে সার্কোপেনিয়া এবং ওবেসিটি এই যে দুটো জিনিস আমাদের এখানে আসছে, তাদের যে মাসল মাসটা আসছে, এখানে একটু বুঝতে হবে। সার্কোপেনিয়া মানে হচ্ছে তার বডি এর বেশি হতে পারে, কিন্তু সেই বডিটা হচ্ছে বিকজ অফ এক্সেস ফ্যাট, নট বিকজ অফ মাসল। এটা যদি মাথায় থাকে তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে না। আমার মনে হয় এখনই কত কোন প্রশ্ন আছে কেন, যে প্রশ্ন করছিল যে মাসকুলার মাস যে মানুষটা, তার বেলায় কি হবে, তার বিএমআই যদি বেশি হয় তখন কি হবে। আমার মনে হয় যে এখন একটু ক্লিয়ার হওয়া উচিত। ওরা কি বলে? জি স্যার, ক্লিয়ার স্যার, মানে তার সেখান থেকে তার রিস্কটা কমে যাবে স্যার। মানে ডেফিনেটলি যার নাকি মাসল মাস বেশি, তো সার্কোপেনিক না। আমরা তো মাসল মাসটা থেকে আমি চিন্তা করেছি, মাসল মাস তার কত বেশি আছে। এখন ইফ দ্য বডি ওয়েট ইজ মোস্টলি ডিউ টু ফ্যাট, ডেফিনেটলি ইজ ম্যালনারিশড, তাই না? বিএমআই যত বেশি হোক না কেন, এটা বুঝতে হবে আমাদেরকে। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার, তাহলে কি সার্কোপেনিক পেশেন্ট স্যার আন্ডার মানে ম্যালনিউট্রিটেড হতে পারে স্যার, মানে আন্ডার নিউট্রিশনও হতে পারে? অবশ্যই সার্কোপেনিয়া মানেই তো আন্ডারনিউট্রিশন। মানে আমার যে ওজন 40 কেজি মানেই তো আমি malnourished। আমার ওজন যদি ফ্যাটের কারণে বেশি হয়ে থাকে, ডেফিনেটলি আমি malnourished। হ্যাঁ, আমার যদি মাসল মাস কম থাকে, ওজন অনেক বেশি থাকে, অবভিয়াসলি আমি malnourished। রেফারেন্স আমি পেয়েছি স্যার প্রফেসর ইব্রাহিম, আমি স্যার রেফারেন্সটা পেয়েছি। এখানে হচ্ছে যে তারা যে লেভেলটা দিয়ে, আমি একটা বলি স্টুডেন্টদেরকে, ওয়েল এস্টাবলিশ হ্যাঁ প্রদীপ, বলছিস কিছু? না এমনি ওটা যে ওই যে ওর এট দি লেভেল অফ L3 তে ক্রস সেকশনে যতগুলো স্কেলিটাল মাসল আছে, পুরো স্কেলেটাল মাসলের এরিয়াটাকে নিয়ে ওই রোগীর হাইট দিয়ে, হাইটের স্কোয়ার দিয়ে ভাগ করলে যেটা এটাকে মাসল মাস ইন্ডেক্স বলে। এটা মেলের ক্ষেত্রে সাধারণত 7.5 এর উপরে থাকে, আর ফিমেলের ক্ষেত্রে 5.7 এর উপরে থাকে। কেজি পার স্কোয়ার মিটার এটার ইউনিটটা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার এখানে অবশ্য মানে রেফারেন্সটা পেয়েছি। আমার এখানে দেখলাম যে ওয়েল এস্টাবলিশ কাট অফ পয়েন্টস ফর দ্য মেজারমেন্ট অফ দ্য সার্কোপেনিয়া দ্য সিটি, ওখানে ফর মেন
হচ্ছে অবশ্য এখানে তারা ভ্যালুটা দিয়েছে 52.4 স্কোয়ার সেন্টিমিটার পার স্কোয়ার মিটার, অ্যান্ড ফর দ্য ফিমেলের জন্য 38.5 স্কোয়ার সেন্টিমিটার পার স্কোয়ার মিটার ফর ওমেন। দিস ইজ দ্য রেফারেন্স কাট অফ লিমিট ফর দ্য মেল অ্যান্ড ফিমেল। আমি আবার বলি, ফর দ্য মেল 52.4 per square centimeter per square meter, and for the female 38.5 square centimeter per square meter. These are the two cut-off limit. স্যার আর ফিমেলটা আরেকবার আবার একটু একটু- স্যার ফিমেলটা স্যার আরেকটা বলো স্যার, দুইটাই আরেকবার একটু বলবেন স্যার। Female 38.5 and female 52.4. Okay. স্যার মাসেল মাস বেশির কারণে ওয়েট বেশি হলে তাকে আমরা অবেজ বলবো না? Obesity definition তো ডেফিনেটলি আমাদের যে হাইট ওয়েটের উপর ডিপেন্ড করে যে ওবেসিটি ডেফিনেশন আমরা করি, আমার মানে মানে ক্রাইটেরিয়া হবে না প্রফেসর ইব্রাহিম? জি, ও একটা ভালো প্রশ্ন করেছে। মাসল মাস বেশি হলে কি বিএমআই বেশি হবে না? না, তা হবে না। কারণ যার নাকি মাসল মাস বেশি, ফর এক্সাম্পল প্লেটস, কিন্তু ফ্যাটই থাকে না শরীরের ভিতরে, অল মাসল। আমরা যখন কোরবানি গরু যখন কিনি, আমরা মাংস গরু কিনি না আমরা, তো ওদের কি দেখা যাবে দুটো করে পাশাপাশি থাকতে পারে, ফ্যাট যেটা আছে বোঝা যায় ও ফ্যাটের তার ঝুলে আছে, ওটা তো আন্ডার এস্টিমেটে আছে। স্টাউট গরু যে তার মাসল মাস যখন বেশি থাকবে, ওটা অবভিয়াসলি বিএমআই তার অত বেশি হবে না। হাইট ওয়েট দিয়ে বিএমআই অত বেশি হবে না। মাসলটা একাই কিন্তু বডি ওয়েটটাকে সে দেয় না। এখানে ফ্যাট কিছু থাকে, কিন্তু ফ্যাটটা পরিমাণ এত কম থাকে যে ওখানে তার আমাদের সার্কোপেনিক বডিটাকে আমি বলতে পারবো না। এখানে বিএমআই বেশি হওয়ার কথা না, মানে প্র্যাকটিক্যালি বেশি হওয়ার কথা না। থিওরিটিক্যালি অনেক কিছু সম্ভব, প্র্যাকটিক্যালি it is not possible to have an increased BMI in a patient who is an athlete. ওর তো হাইট ওয়েট অনুযায়ী তার দেখা যাবে বিএমআই ঠিকই আছে, যেহেতু সে ওয়েল নারিশড, হ্যাভ এ গুড বডি মাস, গুড মাসল মাস ইন বডি। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে একটা যে স্যার আমাদের মেলে বলছেন 58 স্যার, 58 পয়েন্ট স্যার Male- শুনতে পাচ্ছিলাম না। বের হচ্ছে মেল 52.4 and ফিমেল হচ্ছে 38.5, রাইট? ওকে, তাহলে আমরা একটা জিনিস পেলাম যে পেশেন্টের বিএমআই ইজ নট অ্যান অ্যাকুরেট ইন্ডেক্স, যেটা আমরা একটা দিয়ে আমরা চিন্তা করতাম অর ডিটেক্ট করতাম ম্যালনিউট্রিশনটাকে। সেকেন্ড আমরা আসি যে বিএমআই এর পরে যে জিনিসটা আসে, আমাদের ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসে, অ্যালবুমিন। ইজ a very sensitive marker to detect the malnutrition? No. নো No. Why no? কেন আমরা তো অ্যালবুমিনকে খুব ইমপ্যাসিস দিই প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, অ্যালবুমিন কত লেভেলটা আছে দেখার জন্য। Why no? স্যার লিভার ডিজিজও তো স্যার হাইপোঅ্যালবুমিনিয়া হবে, হতে পারে স্যার। লিভার ডিজিজ, স্যার স্যার নেফ্রোটিক সিনড্রোমে তো স্যার হাইপোঅ্যালবুমিনেমিয়া হয়। হাইপোঅ্যালবুমিয়া হয়। ফাইন, ওকে, তাহলে আমরা দেখি যে আসলে নো ইজ দ্য আনসার। কি থিঙ্কিং হচ্ছে, যেমন একটা পেশেন্টের আমাদের মানে কি কারণে অ্যালবুমিন লেভেলটা বাড়তে পারে যদি কোনো কারণে পেশেন্টের ইনফিউশনাল অ্যালবুমিন দেওয়া হয়, বাড়তে পারে। ডিক্রিজ ক্যাটাবলিজম যদি কোনো কারণে হয় পেশেন্টের, বাড়তে পারে। ইনক্রিজ সিনথেসিস যদি হয়, ইনসুলিন পাচ্ছে দেওয়া হচ্ছে, বা কন্ট্রাকশন অফ দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট বাই ভাসোপ্রেসার, সেখানে কিন্তু অ্যালবুমিন লেভেলটা রিলেটিভলি বেড়ে যায়। বাট ইন কন্ট্রাস্ট, যদি কোনো কারণে এক্সপানশন অফ দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট হয়, ভাসোডাইলেটেশন, বা ইনক্রিজ ক্যাটাবলিজম হয়, বা ডিক্রিজ সিনথেসিস হয়, লাইক এ লিভার ডিজিজ, বা তোমরা যেটা বললা যে রেনাল বা গাট লস যদি হয়, বা ইনক্রিজ ক্যাপিলারি পারমিবিলিটি থাকে, তাহলে এই কন্ডিশন গুলাতে কিন্তু পেশেন্টের অ্যালবুমিন লেভেলটা কমবে। সো কিছু বডি ডিজিজ প্রসেস আছে, যে প্রসেসগুলোর সঙ্গে আমাদের একটু এই অ্যালবুমিনটাকে যখন আমরা প্যারামিটার হিসেবে নিব, তখন কিন্তু কোরিলেট করতে হবে অ্যাজ এ প্যারামিটার ফর দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। প্রদীপ, উইল ইউ মেক এনি কমেন্ট? The value of the albumin? না ঠিক আছে, যে স্টুডেন্ট খুব ভালোই বলছে জিনিসটাকে। Okay. Right. Good. Next হচ্ছে আমরা যদি দেখি একটু ক্লিনিক্যাল সিনারিওতে আসি, যে অ্যাকর্ডিং টু ইরাস গাইডলাইন্স 2021, which of the statement is true for the nutritional assessment and the dietary intervention? BMI less than 18.5, unplanned weight loss more than 10%,
eating less than 50% of normal intake in the preceding week, any of the above plus albumin less than 3, all the above. Margo All sir, of the above. all the like কোশ্চেনটা লাইক করে না, বাট আমি এটা দিয়ে দিয়েছি এখানে। তো এখানে ছিল সবগুলাই, মানে জাস্ট বোঝানোর জন্য দিয়েছি যে দিজ আর দ্য এই কোন একটা কিছু থাকলেই দ্যাট ডিমান্ডস যে পেশেন্টের নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা আমাদের পেশেন্টটাকে করতে হবে। এবং এই হিস্ট্রি কয়েকটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার 6 মাসের মধ্যে কতটুকু ওয়েট লস হলো, এবং নর্মাল ইনটেক প্রিসিডিং উইকে আপনি যে যতটুকু খাবার খেতেন তার থেকে কতটুকু খাবার কম খাচ্ছেন বা খাচ্ছেন, এই জিনিস হিস্ট্রিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এখনকার এই যে মানে অ্যাসেসমেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা দেখি যে ইএসপিএন গাইডলাইন, এটাও আরেকটা প্যারালাল কিন্তু আরেকটা গাইডলাইন, যে গাইডলাইনগুলোর সঙ্গে একই জিনিসগুলো আছে। সেখানটা আমরা পরটার সঙ্গে আলোচনা করি যে স্টেপ ওয়াইজ অ্যাসেসমেন্টটা আমরা কিভাবে করে থাকি। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট ইটস এ 3 স্টেপ অ্যাসেসমেন্ট। 3 স্টেপ অ্যাসেসমেন্টটা কি? 3 স্টেপ অ্যাসেসমেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্টেপ 1 আমরা দেখি যে বিএমআই ইজ কত, আমরা দেখছি যে এটা লেস দেন 18.5। স্টেপ 2 তে দেখছি ওয়েট লস স্কোরটা কত, আনপ্লান্ড ওয়েট লস মোর দ্যান 10% ইন দ্য পাস্ট 6 মান্থস, এটা আছে, ইয়েস। And step 3, the intake score. Have you been eating less than 50% of your normal diet in the preceding week? এই তিনটার যদি কোশ্চেনের উত্তরটা হয় ইয়েস, তখন অ্যান্ড অর ইয়েস হলেও আমাদের অ্যাসেসমেন্ট, অথবা এর সঙ্গে আমাদের যদি অ্যালবুমিন লেভেলটা লেস দ্যান 3 থাকে, তাহলে প্রি অপারেটিভ নিউট্রিশন অ্যান্ড ইভালুয়েশন and optimization and consultation with the clinic dietitians is very very important for optimization of the patient. So এইটা হচ্ছে step wise assessment of the patient in the nutritional states. I think আমার মনে হয় যে বেলিয়ান লাভে মনে হয় নতুনটা থেকে মানে এই 3 স্টেপটা আসছে। প্রফেসর ইব্রাহিম, মাস্ট টুলস মাস্ট এটা আছে, এটা মাস্ট টুল হিসেবে আছে, এটা বিলিয়ন লেভেল আছে, মাস্ট টুল হিসেবে আসছে, হয়তো ভিন্ন নামে। yes, right. Okay, so the perioperative period associated with the rapid deconditioning কখন হয়? The perioperative period associated with the rapid 30% reduction কি হয়? একটা অপারেশনের পরপরই যে জিনিসটা হয়, ফাংশনাল ক্যাপাসিটি কমে যায়। যেমন হতে পারে because of the residual effect of the anesthesia, because of the extreme weakness or the catabolism, 30% reduction of the functional capacity কম হয়। Cognitive functionটা 50% কমে যায়, and the 20% medical and surgical complication patient থাকে because of the rapid deconditioning. The condition, এই কন্ডিশনগুলোতে নর্মাল যে তার চেঞ্জটা হয় পোস্ট অপারেটিভলি, এই পেশেন্টটা যদি ম্যালনারিশ থাকে, তাহলে এই ডিকন্ডিশনিং এর পার্সেন্টেজ এবং ইফেক্টটা হয় আরো অনেক বেশি। সো ফর এ প্রপার, এবং এত পর্যন্ত এসে আমরা এতটুকু বুঝতে পারছি যে নিউট্রিশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, এবং এর আইডেন্টিফিকেশন এন্ড অপটিমাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ সাকসেসফুল আউটকাম। এখন দেখি আমরা এটাকে কি করতে পারি। ইরাস প্রোটোকল অনুযায়ী আমাদের যেটা বলে যে মেটাবলিক ডিকন্ডিশনিং যে হয়, সেটাকে আমরা রিকন্ডিশনিং করতে পারি। সো ডিকন্ডিশন মানে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সার্জিক্যাল স্ট্রেস অফ দ্য সার্জারি অ্যান্ড দ্য অ্যানাস্থেসিয়া অ্যান্ড দ্য স্ট্রেসফুল কন্ডিশন, স্ট্রেস হরমোন, এই যে ডিকন্ডিশনিং হয়, এটাকে আমরা যদি রিকন্ডিশনিং শুরু করি ইন দ্য প্রি অপারেটিভ পিরিয়ডে, তাহলে হয়তো ওই ডিকন্ডিশনিং এর যে পার্সেন্টেজটা, ওটাকে আমরা অনেক কমিয়ে আনতে পারবো এবং পেশেন্টের আউটকাম উড বি বেটার। তো এখন মেটাবলিক রিকন্ডিশনিংটা হয় যে আমরা কিভাবে করতে পারি। যেমন সাধারণত সার্জারির পরে গিয়ে আমরা একটা রিহ্যাবিলিটেশন প্রসেসটা সবসময় চিন্তা করি, যে দ্যার ইজ এ 20 to 40% রিডাকশন অফ দ্য ফিজিক্যাল ফাংশন ইন দ্য পোস্ট অপারেটিভ পিরিয়ড হয়, এবং পোস্ট অপারেটিভ অপারেশনের পরে গিয়ে আমরা ওটাকে নিউট্রিশন দিয়ে বা অন্য কিছু দিয়ে কাভার করার চেষ্টা করি। বাট নাওএডেজ বা প্রেজেন্টলি যেটা করা হয়, এই যে রিকন্ডিশনিং প্রসেসটা স্টার্টেড ইন দ্য প্রি অপারেটিভ পিরিয়ড। এই প্রি অপারেটিভ বিফোর সার্জারিতে যেটা করা হয়, এটাকেই মানে রিহ্যাবিলিটেশন নট আফটার সার্জারি, রাদার দ্য রিহ্যাবিলিটেশন বিফোর দ্য সার্জারি, এবং এটাকেই আমরা বলি প্রিহ্যাবিলিটেশন টার্মটা ইউজ করি। এই প্রিহ্যাবিলিটেশনটা ইজ এ বেসিক কনসেপ্ট অফ দ্য ইরাস, এবং এটাকে যদি আমরা করি, দ্যাট উইল প্রিপেয়ার দ্য পেশেন্ট টু কোপ উইথ দ্য সার্জিক্যাল স্ট্রেস, and that will prevent the deconditioning of the patient, এবং পেশেন্টের আউটকামটা অনেক বেটার হবে। এবং দিস ইজ দ্য প্যারাডাইম শিফট, যে ফিট টু ফাইট দ্য প্রিহ্যাবিলিটেশন ফর দ্য মেজর সার্জারি অ্যান্ড প্রিহ্যাবিলিটেশন ট্রেনিং ফর দ্য সার্জারি।
কারণ পেশেন্টের এক্সপ্লানেশন করা, পেশেন্টকে বোঝানো, পেশেন্টের নিউট্রিশনটাকে যদি পেশেন্টটাকে নিজেকে না বোঝানো যায় তাহলে কিন্তু পেশেন্ট কমপ্লাই করবে না। অতএব পেশেন্টের মানে কাউন্সিলিং ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, and increase the physiological reserve of the patient to buffer the surgical stress of the response. এই স্ট্রেসটা যত কমাবো তার ডিকন্ডিশনিংটা তত কম হবে, এবং তার এবং সেখানে আমাদের জয়েন্ট অ্যাক্টিভিটি উইথ দ্য সার্জন অ্যান্ড অ্যানাস্থেটিস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য রিকন্ডিশনিং প্রসেস অফ দ্য পেশেন্ট। তো অ্যাজ এ হোল এটাকেই আমরা বলি প্রিহ্যাবিলিটেশন অফ দ্য প্রসেস, অ্যান্ড দ্যাট উইল ইমপ্রুভ দ্য পেশেন্টস আউটকাম। তো এই যে সমস্ত ইমপ্রুভড আউটকাম আছে, এর কিন্তু অনেকগুলো জার্নাল, লিটারেচার সবকিছু আছে, বাট সবগুলোতেই বলেছে যে এইটাকে যত যত বেশি এই মেজার গুলো নেওয়া যাবে, সো মানে আমরা যে প্রিহ্যাবিলিটেশন গুলো বললাম তার আউটকামটা তত বেটার। সো ইট ইজ অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট। আমরা যদি নেক্সটটা দেখি, নিউট্রিশনাল ম্যানেজমেন্ট ইন সার্জিক্যাল পেশেন্ট, ডাজ ইট মিন টু প্রোভাইড দ্য অ্যাডিকুয়েট প্রোটিন, ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট অনলি? নো, ইটস নট দ্যাট। আমরা যে রিকন্ডিশন প্রসেসটা বললাম ওটা কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের প্রিহ্যাবিলিটেশন, পেশেন্টের মিনিমাইজ দ্য প্রিঅপারেটিভ ফাস্টিং, দেন হচ্ছে কার্বোহাইড্রেট লোডিং, এই যে কথাগুলো, বা অ্যাটিনুয়েশন অফ দ্য স্ট্রেস রেসপন্স, এই সবগুলোই কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং প্রিহ্যাবিলিটেশন। অ্যাডিকুয়েট কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, এটা বলতে আসো বেসিক্যালি আমরা কি বুঝি? নো, শুধু এটাই নয় যেটা আমরা বললাম প্রিহ্যাবিলিটেশন প্রসেস ওগুলা। তো প্রিহ্যাবিলিটেশন এই প্রসেসগুলো তোমরা সবাই জানো, আমরা আগেও আলোচনা করছি, এটা নিয়ে আমি ফার্দার আর আলোচনা করছি না। যে একটা নিউট্রিশন যদি মেনটেন করতে যাই, যেমন আমি বলেছি যেটা যে এই পোলিং এ বলেছে 2 আওয়ার্স পর্যন্ত তার একটা গ্লুকোজ ড্রিঙ্কটা সে দিতে পারবে, তো ওটাও কিন্তু একটা নিউট্রিশনাল সাপোর্ট দিচ্ছে এক একটা পেশেন্টের, এবং ডিকন্ডিশনকে প্রিভেন্ট করছে। নার্কোটিক অ্যানালজেসিয়াটা অ্যাভয়েড করে প্যারালাইটিক আইলিয়াসটাকে মিনিমাইজ করছে, সো দ্যাট পেশেন্ট আর্লি খেতে পারছে, এটাও একটা কিন্তু নিউট্রিশনাল সাপোর্ট হচ্ছে একটা পেশেন্টের জন্য। দেন হচ্ছে আমরা যদি সাকশন বা পোস্ট অপারেটিভ নশা ভমিটিংটা কমাইতে পারি বাই গিভিং দ্য পেরিঅপারেটিভ অ্যানাস্থেটিক যে টেকনিকগুলো আছে সেগুলো দিয়ে, তাহলে আমাদের এই স্ট্রেস রেসপন্স গুলো অনেক কম হবে, এবং পেশেন্টের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট উড বি ফার বেটার। এখন হচ্ছে আমি আসি আর একটা ক্লিনিক্যাল সিনারিওতে যাই। আপ টু দিস পয়েন্ট ইজ ক্লিয়ার? এনি স্টুডেন্ট? ক্লিয়ার স্যার। ওকে দেন, থ্যাংক ইউ। তো এইটার আসলে আমরা জানি তো, যেটা বললাম যে সেই 1936 থেকে যে জিনিসটা যে কনসেপ্টটা আমাদেরকে আসছে, প্রথম যে পেপারটা আমরা দেখলাম যে নিউট্রিশন ইমপ্রুভস দ্য আউটকাম, বাট এখন পর্যন্ত আমরা কেন আমাদের এটা আসলে প্র্যাকটিসটা চেঞ্জ করতে পারি না, এটাকেই বলে কিন্তু সার্জিক্যাল ডগমা। আমি একটা ওই দিন জার্নাল পড়তে পড়তে দেখছিলাম যে এই ডগমা কি, ডগমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা হচ্ছে যে একটা আমরা যে প্র্যাকটিসের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, এই প্র্যাকটিসটাকে চেঞ্জ করে আর একটা প্র্যাকটিসে যাওয়াটা ইট টেকস এ লং টাইম, এটা ইজিলি যাওয়া যায় না। মারগুস স্যার, আপনাকে বলছি স্যার, ওই দিন দেখলাম যে একটা অভ্যাস চেঞ্জ করতে নাকি স্যার অনেক সময় লাগে, অনেক সময় দরকার হয় একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসকে চেঞ্জ করে আর একটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেতে। সাধারণত দেখা যায় ইট টেকস অ্যাবাউট দ্য 17 years টাইম টু চেঞ্জ দ্য ওয়ান প্র্যাকটিস টু অ্যানাদার প্র্যাকটিস। তো এখনো আমার মনে হয় যে আমরা তো এটা অনেকদিন থেকেই বলছি বা এটা বইও বলছে, বাট আমাদের অ্যাওয়ারনেসটা হলে এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট উইল বি ফার ফার বেটার। সো দিস ইজ দ্য মেইন অবস্টাকল, যে আমাদের এই সার্জিক্যাল ডগমা বা সার্জনস যে ইয়েটা, দিস ইজ দ্য ব্যারিয়ার। প্রফেসর ইব্রাহিম, উইল ইউ মেক এনি কমেন্ট? মানে কেন আমরা এটাকে নেগলেক্টেড রাখি? এটা আমি আপনার সাথে একমত যে একটা 17 বছর না বেশি সময় লাগে, আমরা অনেকে সারা জীবনও পারে এটা চেঞ্জ করতে। কথা হচ্ছে যে এটা আমাদের একটা এভিডেন্স বেসড প্র্যাকটিস আমরা শুরু করতে পারি। যেমন আমি এখানে সময় খুব কম, তারপর বলি যে ইনস্টিটিউট যে আমরা দেই আমরা ফর গ্যাস্ট্রোএন্টারাইটিস সার্জারিতে, এই ইনস্টিটিউটে তার যে আসলে কোনো প্রয়োজনই নাই, এটা বোঝাতে কিন্তু আমাদের সময় লাগে। আমাদের কমন প্র্যাকটিস কি, একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস সার্জারিতে আমরা ইনস্টিটিউট দিব। আমার ধারণা যে ইনস্টিটিউট দিলে পরে উই ক্যান প্রিভেন্ট দ্য অ্যানাস্টোমিক লিকেজ। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা আমাদের হাতে কলমে না দেখাই দিলে ওরা কখনো এটা বুঝবে। এটা ওই ধারণায় বসতে হবে। এটার এক্সাম্পল আছে। কাজেই ঠিকই বলেছেন, এটা আসলে কিছুটা অভ্যাস আমাদেরকে এভিডেন্সের উপর বেস করেই আমাদেরকে বাদ দিতে হবে আর কি। জি, থ্যাংক ইউ। তো আমরা এখন একটা ক্লিনিক্যাল সিনারিওতে আসি।
ক্লিনিক্যাল সিনারিওতে দেখি আমরা একটু জানার চেষ্টা করি যে এই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো। এ 24-year-old critically ill man has a prolonged ileus postoperatively after penetrating small bowel injuries and dissection. The decision is made to initiate the TPN. He is 80 kg and height is 71 inches and BMI is 24.6. Patient estimated protein need is about 2 to 2.5 gram per kg per day, and total calories is 25 to 30 kilocalorie per kg per day. So এইটা দিয়ে আমরা যদি একটা রেজিম পেশেন্টটাকে দিতে চাই, তাহলে হুইচ ওয়ান, A, B, C, D, E, কতটুকু প্রোটিন, কতটুকু ডেক্সট্রোজ, কতটুকু লিপিড? Any student? Protein 180 gram per day, dextrose 300 gram per day, lipid 65 gram per day, sir. D. ABCD হিসেবে বলেন, ABCD হিসেবে বলেন। Sir, D. Sir, B. D. Okay. B or D? B or স্যার D। হ্যাঁ? B, sir. B, D। আচ্ছা, দেখি আমরা প্রদীপ থেকে কমেন্ট নিব একটু এরপরে। এখানে আমরা যে ইয়েটা দেখি, যদি পেশেন্টের ক্রিটিক্যাল থিঙ্কিং করি যে প্রোটিন রিকোয়ারমেন্ট ইজ 80 কেজি, হলো এটা 80 কেজি বডি ওয়েট, 80 কেজি তার বডি ওয়েট। আমরা যদি রিকোয়ারমেন্টটা 2 to 2.5 ধরি, তাহলে পেশেন্টের রাফলি অ্যাবাউট দ্য 160 to 200 গ্রাম পার ডে হয়। 200, সেখানে এখানে appropriately fit করছে about the 180 gram of the protein. So 180 gram of the protein, both B and D. Okay. So এটাকে যদি ক্যালোরি হিসেবে আমরা চিন্তা করি, so that will provide you a 720 calorie আসছে from protein থেকে. But total calorie requirement of this patient is 25 to 30 because this patient is critically ill. এবং 80 কেজি পেশেন্ট, তার দরকার হচ্ছে 2400 মানে ক্যালোরি পার ডে। সো নন প্রোটিন ক্যালোরিজ, টোটাল ক্যালোরিজ যেটা 2400 ক্যালোরি, এবং এর থেকে যদি আমি ওই প্রোটিনটা বাদ দিই 720, তাহলে থাকে অ্যারাউন্ড 1680 কিলো ক্যালোরি পার ডে। এবং লিপিড প্রোভাইড যদি করে 20 to 30%, সো রাফলি তো সেটাকে আমরা 650 ক্যালোরি পার ডে ফ্রম দ্য 65 গ্রাম অফ দ্য লিপিডস। এটা থেকে আমরা লিপিড থেকে আমাদের এই পরিমাণটা আসতে পারে। বাট কার্বোহাইড্রেট আমাদের রেস্ট 1000 ক্যালোরি আসবে ফ্রম দ্য 300 গ্রাম অফ দ্য ডেক্সট্রোজ। সো অ্যান্ড দ্য ফ্লুইড রিকোয়ারমেন্ট এই পেশেন্টের জন্য ডেফিনেটলি 30 ml পার কেজি পার ডে, এইটি এই জন্য 2400 ml, এবং এর মধ্যে আমাদের এইটাকে অ্যাড করতে হবে। প্রদীপ, আমাদের ক্যালকুলেশনটা, ডু ইউ এগ্রি? হ্যাঁ, শিওর স্যার আমি একটু কথা বলতে চাই। 60-20-20 ঠিক আছে। ওকে স্যার আমি কি একটু জয়েন করব স্যার? হ্যাঁ, শিওর স্যার। জি স্যার। স্যার এইটা স্যার মানে আমরা স্যার আমাদের আইসিইউ পেশেন্টকেও স্যার এইভাবেই আমরা ক্যালকুলেট করি আর কি। এবং যেটা স্যার রাফলি স্যার আপনি যেভাবে দেখিয়েছেন, কার্বোহাইড্রেট আমরা 50% ধরি টোটাল ক্যালোরি, লিপিড হয়তো 30 বা 25%, এবং হচ্ছে প্রোটিন হচ্ছে 20 থেকে 25% ধরি। এবং যদি স্যার বার্ন পেশেন্ট অথবা ট্রমা পেশেন্ট, তখন আমরা প্রোটিন লেভেলটা একটু বাড়িয়ে বলি আর কি, 2 থেকে 2.5। না হলে স্যার নর্মালি ক্রিটিক্যাল পেশেন্টদের আমরা 1.5 থেকে 2 গ্রাম পার কেজি পার ডে এটা আমরা হিসাব করি আর কি। আর স্যার যদি এটা প্র্যাকটিক্যালি একদম যদি স্যার বলেন যে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি, একটা যেমন স্যার টিপিএন পাওয়া যায় কাবিভেন নামে। আর যদি স্যার ওটা না পাওয়া যায়, তখন আমরা যেটা করি আর কি, মানে স্যার এটা হয়তো প্র্যাকটিক্যাল কথা বলছি, যে তখন আমরা ইন্ট্রালিপিড এবং হচ্ছে স্যার অ্যামাইনো অ্যাসিড এবং হচ্ছে 25% গ্লুকোজকে আমরা এইভাবে আসলে ক্যালকুলেট করি। এবং 25% গ্লুকোজ যদি দেই, তাহলে স্যার হয়তো 1200 থেকে 1400 ml আসবে। আর যদি আমরা অ্যামাইনো অ্যাসিড দেই, এটা আমাদের দেশে যেটা পাওয়া যায় 5%, এটা আসবে হয়তো স্যার 1 লিটারের মতো, 500। এবং যদি ফ্যাটিসল দেয়, তাহলে ফ্যাটিসল হচ্ছে 10%, এটাও স্যার 1 লিটারের মতো আসবে। আর যদি স্যার ইন্ট্রালিপিড দেয়, যেটা 20% থাকে, ওটা ক্যালকুলেট করলে স্যার এরকম 500 ml এর মতো আসে আর কি স্যার।
এবং ওই হিসাব করেই স্যার আমরা আসলে দেই সাধারণত স্যার। আর আমরা যেটা করি স্যার, বডি ওয়েটটাকে আইডিয়াল বডি ওয়েট করে নিই আর কি স্যার। যদিও এখানে বিএমআই স্যার আপনি অলরেডি বলেছেন, তো আমরা স্যার অ্যাডজাস্টেড বডি ওয়েট করি অনেক সময় আইডিয়াল বডি ওয়েটটাকে হিসাব করি আর কি ক্যালোরি রিকোয়ারমেন্টের জন্য আর কি। থ্যাংক ইউ স্যার। ওকে এনি স্টুডেন্ট, কারোর কিছু জানার আছে এখানে? এনি কনফিউশন? স্যার আমরা এটা কি ফার্স্ট থিওরি থেকে শুরু করব? ফার্স্ট পিরিয়ড থেকে কখন শুরু করবো আমরা একটা পেশেন্ট যদি অলরেডি ম্যালনারিজ থাকে, পেশেন্টের সার্জারি হয়েছে, ইমার্জেন্সি সার্জারি, ওকে, ডেফিনেটলি পেশেন্ট আমাদের নিউট্রিশনাল সাপোর্টটা পায় ফ্রম ডে ওয়ান। আর একটা যদি ওয়েল নারিশড পেশেন্ট থাকে, সেই পেশেন্টটা মানে কদিন পর্যন্ত পেশেন্টের নিউট্রিশন সাপোর্ট ছাড়া চলতে পারে উইদাউট এনি ড্রেঞ্চমেন্ট? ডু ইউ নো? 5 days. 5 days স্যার। আমরা 5 days স্যার। 5 days নাকি 72 hours. 48 hours. আর একটু কমাই দেবো, মানে আমরা বলি যে 3 days এর মধ্যে যদি 3 days এর বেশি চলে যায়, ইয়েস স্যার আপনি যেটা বললেন ঠিক আছে, চলে যায়, তাহলে আমরা কিন্তু নিউট্রিশনাল সাপোর্টটা দিব 3 days। ইব্রাহিম? আর একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম, যে যেটা ক্যাবিবেন পেরিফার বলছে, স্মফ ক্যাবিবেন পেরিফার পাওয়া যায়, সেটা হচ্ছে স্যার 1206 ml এবং ওটা থেকে স্যার 800 কিলো ক্যালোরি পাওয়া যায় স্যার। ডক্টর আরিফ? স্যার সেকেন্ড পিওডি থেকে হবে স্যার? না স্যার, এটা স্যার এখন স্যার যে গাইডলাইন গুলো আছে স্যার, এসপিএন যেটা আমেরিকান সোসাইটি অফ প্যারেন্টাল এবং এন্টারাল নিউট্রিশন, এবং ইএসপিএন স্যার যেটা আপনি দেখিয়েছেন, ওখানে বলছে যে উইদিন 24 to 48 আওয়ার্স এর মধ্যে স্যার নিউট্রিশন শুরু করতে হবে। যদি স্যার এন্টারাল সম্ভব না হয় তাহলে প্যারেন্টাল শুরু করে দিতে হবে স্যার। এক্স্যাক্টলি। মার্গো স্যার কোন কমেন্ট করবেন স্যার? তার লিপিড কি প্রতিদিনই দিব না অল্টারনেটিভ ডেতে দিব স্যার? আরিফ? ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হলে লিপিড প্রতিদিনই দিতে হবে, কারণ আপনি ওখান থেকে হয়তো আপনি 1000 কিলো ক্যালোরি মতো আপনি আনতে পারবেন আর কি, আমাদের দেশে যেগুলো আছে আর কি। আমাদের দেশে যেটা স্মফ ক্যাবিবেন পেরিফার পাওয়া যায় সেটা 1206 ml অ্যামাউন্ট আর 800 কিলো ক্যালোরি নিউট্রিশন দেয় এটা থেকে। জি স্যার। স্যার ওইটা দিলে স্যার দুইটা দিতে হবে, দুইটা বা আড়াইটার মতো লাগবে আর কি স্যার। তবে ওখানে আবার ফ্লুইডটা বেশি হয়ে যাবে স্যার, ওই ফ্লুইডটাকে আবার অ্যাডজাস্ট করতে হবে আর কি। এমনি স্যার আইডিয়ালি বলে স্যার যে 1 কিলো ক্যালোরি ইন 1 ml, অথবা ম্যাক্সিমাম যদি স্যার হাই করি ডায়েট করি তাহলে 2 to 3 কিলো ক্যালোরি পার ml, এটা হচ্ছে আইডিয়াল আর কি স্যার। ফাইন। এরকম ফ্লুইড কি আমাদের দেশে আছে? কাবিভেন যেটা আছে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, ওটা ওভাবেই করা, কিন্তু ওইটা হয়তো একটু অ্যাডজাস্ট করতে হবে আর কি। এখন একটা পেশেন্টের যদি 2500 কিলো ক্যালোরি লাগে তাহলে 3টা ক্যাবিবেন দিতে হবে। জি জি, 3টে দিতে হবে যদি আমরা আসলে প্রপারলি নিউট্রিশনটা মেইনটেইন করতে চাই আর কি। তাহলে তো ফ্লুইড ওভারলোড হবে না? ফ্লুইড ওভারলোড হয়ে যাবে তাহলে। ফ্লুইড একটা ওভারলোড হওয়ার চান্স আছে জি। অ্যাজ ওয়েল অ্যাজ মানি ফিনান্সিয়াল প্রবলেম তো আছে। হ্যাঁ সেটা তো আছে। স্যার আমরা কি এফ ফেজ ফ্লো ফেজ এখানে কি চিন্তা করবো কিনা স্যার, ওই যে কতক্ষণ পরে দেবো যে ব্যাপারটা স্যার, আমরা তো এফ ফেজে সাধারণত দিতে চাই না, ফ্লো ফেজে দিতে চাই 48 আওয়ার্স পরে। এটা তো আমাদের বেরি ল্যাবের 27 এডিশনে ছিল স্যার, 28 এরকম কিছু বলা নাই যদিও। নো, আমাদের 24 থেকে 48 আওয়ার্স এর মধ্যে পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্টটা শুরু করতে হবে, ইএসপিএন গাইডলাইনে কিন্তু এটাই বলছে। হ্যাঁ জি স্যার, জি স্যার, এবং এটা স্যার এখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটাই বলছে, যত তাড়াতাড়ি সম্ভব স্যার। আর একটা কথা যেটা বললে আসলে ফাইনান্সিয়াল যে ব্যাপারটা হলো আসলে ট্রিটমেন্টের সঙ্গে এইটা মানে কিছু জায়গায় মানে খুবই মানে মারা যায় না, কারণ হচ্ছে এটা ফাইন্যান্সিয়াল কারণে না দিয়ে পেশেন্টের যে কমপ্লিকেশন গুলো হয়, ওই যে কথাটা কিন্তু আমরা কিন্তু প্রথমে বলেছি যে আমাদের শুরুতে যদি আমরা $1 খরচ করি, আমরা সেখান থেকে আমাদের কিন্তু $52 সেভিংস হবে। এটা তো এস্টাবলিশ, এটা স্টাডি করে বের করেছে ওরা। আমরা প্রথমে ফাইন্যান্সিয়াল কারণে দিচ্ছি না, কিন্তু আলটিমেটলি ওই পেশেন্ট যে কমপ্লিকেশন ডেভেলপ করবে এবং সেই কমপ্লিকেশনের জন্য পেশেন্টকে যে পে করতে হবে, এটার পরিমাণটা কিন্তু অনেক বেশি। ওকে, এখন আমরা আরেকটা একটু ক্লিনিক্যাল সিনারিওতে আসি। এটা ইয়েস, a 65 years gentleman
diagnosed with মানে T3N0 মানে N1 carcinoma of the colon. BMI at the time of the diagnosis is 26. Selected for the neoadjuvant chemotherapy followed by surgery. এটা তার প্ল্যান যে পেশেন্ট কিমোথেরাপি পাবে তারপরে সার্জারি। This is the parameter of this patient. Say for example একটা পার্টিকুলার ডেট দেওয়া আছে, এই ডেটে এই পেশেন্টের এই প্যারামিটার গুলো ছিল, তার হিমোগ্লোবিন ছিল 13। আমি পার্টিকুলারলি কয়েকটা ইম্পর্টেন্টের উপরে বলি। পেশেন্টের হিমোগ্লোবিন 13 ছিল, অ্যালবুমিন 3.2 ছিল, অ্যান্ড পেশেন্টের লিভার ফাংশন যে প্যারামিটারটা সেই প্যারামিটার গুলো তার মোটামুটি উইদিন নর্মাল রেঞ্জ ছিল। ওকে, এখন এই পেশেন্ট স্টার্টেড দ্য কিমোথেরাপি। এই পেশেন্ট একটা ফলফক্স রিজিম বা যে কোনো একটা রিজিম আমরা বললাম, যে রিজিমটা পাওয়ার পরে পেশেন্টের সিকুয়েন্সিয়ালি তার ডেট ওয়াইজ কতগুলো প্যারামিটার গুলো আবার করা হয়েছে। সেম দা হিমোগ্লোবিন, প্লেটলেট, অ্যালবুমিন, পেশেন্টের পটাশিয়াম, পেশেন্টের লিভার ফাংশন টেস্ট সবগুলো করা হয়েছে, যে তার সিকুয়েন্সিয়ালি কি চেঞ্জ গুলো হচ্ছে। এই সিকুয়েন্সিয়ালি চেঞ্জ গুলো যদি আমরা দেখি যে তার ডেট ওয়াইজ, তো মেইনলি তিনটা জায়গায় পেশেন্টের সিগনিফিকেন্ট চেঞ্জ হ্যাজ ডেভেলপড। One patient is hemoglobin. Patient's initial hemoglobin was 13. That has gone to 9. The patient became anemic. Number two, patient's albumin level was 3.2. And after the end of this chemotherapy, patient's albumin level হয়ে গেল 1.8. Patient become hyperalbuminic. And the liver function test, তার শুরুতে যেটা ছিল before starting the chemotherapy, after completion of the chemotherapy, there is a derangement of the liver function test আমরা দেখতে পাচ্ছি। তাহলে সো একটা পেশেন্টের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পেশেন্টের যদি নিওঅ্যাডজুভেন্ট থেরাপি পেয়ে থাকে আমাদের কোনো পেশেন্টের জন্য, ডেফিনেটলি সেই পেশেন্ট ডেভেলপড এ derangement of this liver function, at the same time prone to develop a hypoalbuminemia and patient is developed in anemia. এখন নিওঅ্যাডজুভেন্ট দেওয়া হয়ে গেল, এই সময় যদি এই পেশেন্টের সার্জারি করা কি ইজ ইট পসিবল? কি স্টুডেন্টদের কি মনে হয়? নো। তাহলে আমাদের সার্জারি যেরকম করছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু যখন পেশেন্ট থেরাপি শুরু করছে, নিওঅ্যাডজুভেন্ট থেরাপি শুরু করছে, ওই সময় থেকেও কিন্তু তার এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপোর্টটা কিন্তু কথা চিন্তা করতে হবে বাই দ্য অনকোলজিস্ট, যে আমি যখন অনকোলজিস্ট পেশেন্টটাকে সার্জনের কাছে হ্যান্ড ওভার করবে, সো দ্যাট দ্য পেশেন্ট ক্যান কন্ডাক্ট দ্য সার্জারি অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আবার অ্যাট দ্য সেম টাইম সার্জন যখন অপারেশন করছেন, উনি যখন পেশেন্টটাকে অনকোলজিস্টের কাছে রেফার করবেন ফর এ অ্যাডজুভেন্ট থেরাপি, তখন পেশেন্টটাকে এমনভাবে পাঠাবেন যে পেশেন্টটাকে যেন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট টাইমের মধ্যেই অনকোলজিস্ট ক্যান স্টার্ট দ্য অ্যাডজুভেন্ট থেরাপি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু ডে টু ডে যে পেশেন্ট ম্যানেজমেন্ট গুলো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন এই পেশেন্টের জন্য ডেফিনেটলি আমরা সার্জারি করতে পারবো না, তাহলে কি করব? এখানে হচ্ছে যে অ্যাট দ্য কমপ্লিশন অফ দ্য কেমোথেরাপি বিএমআই কমে গেল, এনিমিক হয়ে গেল, হাইপারলুমিক হয়ে গেল এবং পেশেন্ট বিকাম কলোস্ট্যাটিক। বিফোর কেমোথেরাপি এবং আফটার কেমোথেরাপি এটা দুইটা প্যারামিটারের মধ্যে আমরা কম্পারিজন দেখছি, যেটা আমরা একটু আগেই বললাম। সো পেশেন্টের হাউ উইল ইউ প্ল্যান ফর সার্জারি? ইজ হি রেডি ফর সার্জারি? নো। সো হাউ উইল, তাকে কিভাবে প্রিপেয়ার করবে, কয়দিনে প্রিপেয়ার করবে, কি দিয়ে প্রিপেয়ার করবে, কি মনে হয় তোমাদের? স্যার কারেকশন অফ দ্য ডেফিসিট যেগুলো আছে, কারেকশন অফ এনিমিয়া, কারেকশন অফ অ্যালবুমিন। হ্যাঁ, কিভাবে? মানে ট্রান্সমিশন, সিরাম অ্যালবুমিন, আমাদের প্রোটোকলটা কি? সাপ্লিমেন্টেশন, মনিটরিং ফিডিং কত 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত তো স্যার আমরা ওয়েট করব স্যার। ওই সময়ের মধ্যেই পেশেন্টকে রেডি করব স্যার। অপটিমাইজেশন করব। হ্যাঁ, কি অপটিমাইজ কিভাবে করবে? Sir, if possible, then enteral route. এন্ট্রাল রুট। Sir, high protein diet and hemoglobin iron supplementation and Paxil transfusion if needed. কত গ্রাম দিবেন? কত গ্রাম দিবেন বলেন? হ্যাঁ স্যার বললেন। হাই প্রোটিন বললে তো হবে না। কি 1 কেজি গোশত খাবে ডেইলি? 2 গ্রাম। 2 গ্রাম পার কেজি পার ডে। ওকে, আমাদের একটু ওয়েটটা তো নিতে হবে। জি, ওই প্যারামিটার গুলি সবগুলি দেখতে হবে। দেখার পরে তারপরে আপনি ওইভাবে ক্যালকুলেট করুন।
তারপরে আবার ভাগ করেন। এইটা ফ্যাট, এটা গ্লুকোজ, এটা ইয়ে। জি। জি স্যার। জি, এখানে যে হচ্ছে যে প্রি অপারেটিভ ইন্টারভেনশন যে রিকমেন্ড করছে, এটি এসপিএন রিকমেন্ড করছে যে we recommend reaching an overall protein intake goal is more important than the total calorie intake in this patient in the preoperative period with the goal of more than 1.2 kg per 1.2 gram per kg per day. প্রোটিন এটা আমাদেরকে পেশেন্টটাকে দিতে হবে। এটা প্রোটিন সাপ্লিমেন্টেশন এবং প্রোটিন দেওয়াটা আমাদের এখানে মোর ইম্পর্টেন্ট। আমরা আসছি একটু একটু করে যে পেশেন্ট হ্যাজ বোথ দ্য এন্ট্রাল অ্যান্ড প্যারেন্টাল নিউট্রিশন ফর 14 days অ্যান্ড আন্ডারওয়েন্ট সার্জারি বলি। এইটা হলো যে ইএসপিএন গাইডলাইন এবং আমাদের যে সার্জিক্যাল মেটাবলিজম এই দুটো বইতে টেক্সটে ওরা রিকমেন্ড করছে ইউজুয়ালি দিস পেশেন্ট নিডস এই ধরনের থাকলে 10 to 14 days you need a nutritional support. How nutritional support? এটা হচ্ছে both preferably enteral route, but এখানে একটু parenteral boost দেওয়ার কথা বলা হয়েছে। So both enteral and parenteral will give a good results for a nutritional deficit management of this patient. Both. এখন কি পরিমাণে আমরা দিব সেটা আসছে একটু পরেই, মানে আর একটা ইয়েতে। সো এইটা পেশেন্টের যদি আমরা 14 days বোথ প্যারেন্টাল এবং এন্ট্রাল দুইটার একসঙ্গে কম্বাইন্ড আমরা দিই, তাহলে সেই পেশেন্টের ম্যানেজমেন্ট অ্যান্ড রিপ্লেসমেন্ট যে ডেফিসিট গুলো থাকে দ্যাট ডেফিসিট উইল বি বেটার অ্যান্ড পেশেন্ট উইল বি মানে ফিট ফর সার্জারি। তো এরকম করার পরে 2 সপ্তাহ দেওয়ার পরে আলটিমেটলি হোয়াট হ্যাপেন, পেশেন্টের এই ধরনের করা হলো, যেমন আফটার এটা 14 days বিফোর সার্জারি অ্যান্ড আফটার ফার্স্ট পিওডিতে। সো আউটকাম এই যে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দি ডিফারেন্স ইজ হিউজ অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ ভিজিবল অ্যান্ড কমপ্লিকেশন রেট ইজ মিনিমাম। তো এখন আমাদের যেটা আসছে পরিমাণটা আমি একটু পরে যাই, একটা চার্ট দিয়ে আমরা দেখাবো। সো ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে পেশেন্ট ডাজন্ট নো যে হোয়াট ইট টেক্স টু প্রিপেয়ার অর রিকভার। সে কিভাবে প্রিপেয়ার করবে বা রিকভার করবে এটা পেশেন্ট জানে। পেশেন্টকে কিন্তু জানাইতে হবে, পেশেন্টকে বুঝাইতে হবে যে পেশেন্ট কি খাবে, পেশেন্ট কিভাবে তাকে প্রিপেয়ার করে ফর সার্জারি। অ্যান্ড সেকেন্ড থিং ইজ ইম্পর্টেন্ট, সার্জিক্যাল রিকভারি বিগিনস কিন্তু লং বিফোর সার্জারি। যেমন এই পেশেন্টটাকে আমরা যেটা কেস নিয়ে দেখালাম, মানে ক্যান্সার ছিল কোলন, তার কিন্তু স্টার্টিংটা শুরু করার দরকার ছিল আমাদের সেই ডে 1 থেকেই, মানে যখন কেমোথেরাপি শুরু করলো তখন থেকেই। সো লং বিফোর সার্জারি তার কিন্তু নিউট্রিশনাল সাপোর্টটা শুরু হবে অ্যান্ড কন্টিনিউস হতে হবে আফটার হসপিটাল ডিসচার্জ। এই সাপোর্টটাকে কন্টিনিউ করতে হবে। তো এখন এইটার ব্যাপারে আমি একটু সাপোর্ট চাইবো। এইভাবে আমরা যদি আসি যে একটা নিউট্রিশনাল জার্নি অফ এ সার্জিক্যাল পেশেন্ট আমরা কিভাবে করি। তো এই পেশেন্টের যদি সাডেনলি আমরা ফুল রিকোয়ারমেন্টটা দেই বা ফুল যে তার মানে প্রোটিন অ্যান্ড দ্য নন প্রোটিন ক্যালোরি সহ, তাহলে প্রবলেমটা কি হতে পারে এবং সেই প্রবলেমটাকে না হওয়ার জন্য আমরা ওভারকাম কিভাবে করতে পারি, বলতে পারবে কেউ? আমাদের যে প্রথম যে পেশেন্টের জন্য ক্যালকুলেট করলাম, এই পেশেন্টের আফটার দিস লং কোর্স অফ দিস কিমোথেরাপি দেওয়ার পরে আমরা কি নিউট্রিশন সাপোর্টটা কি একইভাবে একই দিন ডে 1 থেকে শুরু করব? জি স্যার। নো স্যার। No, নো sir. স্যার। কেন নো? স্যার Sir, রিফিডিং to সিনড্রোম হবে। avoid refeeding syndrome. রিফিডিং সিনড্রোম হবে, হ্যাঁ। জি স্যার। এটাতে যদি আমরা একটু যদি দেখি, say a 60 years old man is admitted with the nausea and vomiting. He has had a 14 kg weight loss over the last 15 months and is found to have an obstructing sigmoid colon. He didn't take only for the last 3 days. On admission, the patient weight is 50 kg and body mass index is 17.8. He undergoes a Hartmann procedure. Postoperatively, he is started on due to the postoperative ileus.
and parental feeding at the Cabiven peripher, যেটা আমাদেরকে ডক্টর আরিফ একটু আগে বললো, was started at a rate of the 450 kilocalorie per 24 hours. On the fourth day, the patient developed a paresthesia, weakness, agitation, followed by a respiratory distress. Pulse is 110, BP 110/60, and patient developed an edema. So with this scenario, problem je what is the likely diagnosis? Repeating syndrome. Repeating syndrome. হ্যাঁ, প্রদীপ। Is Feeding this syndrome. refeeding syndrome? Refeeding syndrome. Okay. So refeeding syndrome, rightly. So why this patient has developed this refeeding syndrome? Any student? স্টাডিজ ছিল, সাডেনলি হচ্ছে আমরা অনেক বেশি নিউট্রিশন দিয়ে দিয়েছি এর জন্য। এটাই refeeding syndrome. Okay. So what is the investigations will you advise for this patient? Serum electrolytes. Serum সেরাম phosphate. ফসফেট, সেরাম ম্যাগনেসিয়াম, magnesium, Phosphate. Serum. calcium. yes, Okay. সেরাম সাধারণ- ইলেকট্রোলাইট। আমরা পেশেন্টের এই ধরনের একটা ইনভেস্টিগেশন করে দেখলাম, সো তার ইলেকট্রোলাইটস লেভেল এন্ড তার এবিজি, তার রিপোর্টটা এইটা। এখানে অ্যাবনর্মালিটিটা কি আছে? লো সোডিয়াম, Hyponatremia, hypochloremia, hypokalemia, hypocalcemia, hypomagnesemia. hypophosphatemia, and pH is decreased. Alkalosis. Alkalosis. Bicarbonate Alkalosis, is sir. decreased. ডক্টর আরিফ, This is acidosis. আরিফুল বাশার, স্যার হ্যাঁ, এইটা একটু আমাদের স্টুডেন্টদেরকে করা দরকার অ্যাবাউট দিস। মানে আমরা যে নিউট্রিশনাল সাপোর্টটা দেই, বাট আমরা যে কিমোথেরাপি যে পেশেন্টটাকে বললাম, পেশেন্ট ম্যালনারিশন, হাইপারবিনেমিক, আবার যে ইউজ করলাম এটাও ম্যালনারিশ পেশেন্টের, তার তো একটা ফিডিংটা শুরু করার একটা আমরা চাইলে তার ডে 1 থেকে পেশেন্টের ফুল ক্যালোরি দিয়ে আমরা শুরু করতে পারছি না। জি স্যার। ফিডিং সিনড্রোম, জি স্যার, এই রিফিডিং সিনড্রোমটা স্যার মেইনলি হয় মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য আর কি স্যার। যারা লং টার্ম ম্যালনারিশ থাকে স্যার, তাদের যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় এবং শিফটিংটা হয়ে যায় হঠাৎ করে রিফিডিং করলে স্যার, যেটা হয় যে স্যার ওই যে আপনি যে ইয়েটা দেখালেন সেটা আর কি। তা এখন স্যার যেটা হচ্ছে স্যার, এই জন্য স্যার কিছু ফিডিং এর কথা বলে, যেমন ট্রপিক ফিডিং, আন্ডার ফিডিং, মানে এইগুলো দিয়ে স্যার ওই রিফিডিংটা কভার করা একটা অপশন আছে আর কি, যে রিফিডিং সিনড্রোম যাতে না হয় ট্রপিক ফিডিং দেওয়া যায়, যেটা স্যার হচ্ছে স্যার ইনিশিয়ালি 200 থেকে 300 কিলো ক্যালোরি মানে পার ডে এভাবে করে স্যার, এটা ওই যে আপনি স্যার যেটা দেখালেন সেটা আমরা এটা ওভারকাম করতে পারি আর কি স্যার। এটাকে ওভারকাম করতে পারে। জি স্যার। প্রদীপ, উইল ইউ মেক এনি কমেন্ট? এই ক্ষেত্রে ওই যে গ্লুকোজ দেওয়ার ফলে ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যায়, সবই কাজ কারবার কিন্তু ইনসুলিনের জন্য এই সব কিছু হচ্ছে আর কি। এই ইনসুলিন বেড়ে যাওয়াতেই, গ্লুকাগন কমে যাওয়াতেই হাইপোফসফেটিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালেমিয়া, কম্বিনেশন স্টেরয়েড, এইসব ক্ষেত্রে কিন্তু ফিডিং দিতে হয় খুব স্লোলি। প্রথম দিনে একটু অল্প অল্প করে একদম আমরা প্রথম ক্যালোরি একদম একসাথে না করে আস্তে আস্তে করে বাড়াতে হবে। Okay. Just you take this snapshot, dear students, এখানে কিন্তু it is because of the insulin and the other এই যে তার মানে শিফটিংটা হচ্ছে এবং আলটিমেটলি নেট ইফেক্টটা হচ্ছে এটা। সো এখন এই ধরনের একটা ক্রিটিক্যালি ইল পেশেন্টের থাকলে নিউট্রিশনাল প্ল্যানটা করা আমাদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা আমি দেখলাম আমাদের ইয়েতে একটা ফিডিং প্ল্যান অফ সার্জিক্যাল পেশেন্ট, যেমন অ্যাকিউট ফেজ ইউজুয়ালি লাস্টিং দ্য ডে 1 to day 4। সো ডে 1-এ ইউজুয়ালি আমরা যেটা দিই 25%, ডে 2-তে গিয়ে তার টোটাল রিকোয়ারমেন্টের 50%, ডে 3-তে গিয়ে 70%। সো গ্রাজুয়াল ইনক্রিমেন্ট অফ দিস রিকোয়ারমেন্ট আমরা পেশেন্টে আস্তে আস্তে বাড়াই। So no benefit in the trials giving the less than 1 gram per kg per day protein, and protein show a benefit in all trials যেগুলোকে আমাদেরকে দিতে হবে more than 1 gram per kg per day. This is important thing. এবং অ্যাকিউট ফেজে আমরা যে জিনিসটা করা হয়
এর সঙ্গে যে প্রোটিনস আমরা আস্তে 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 গ্র্যাজুয়াল ইনক্রিমেন্ট করছি। সো প্রোগ্রেসিভ ফিডিং দ্য প্রিভেন্ট দ্য ওভার ফিডিং। And second thing is the early mobilization. Calories এখন তোমার 100%, but ডে 4 এ গিয়ে আমরা এই প্রোটিন মিনিমাম ইনটেক আমাদের 1.3 মিলিগ্রাম পার কেজি পার ডে, বাট ক্যালোরি রিকোয়ারমেন্ট ইজ 100%। অ্যান্ড আমাদের এর পরে গিয়ে এই হসপিটাল কনভালেসেন্সে যখন আসবে, ক্যালোরি রিকোয়ারমেন্ট আমাদেরকে তখন আরো বাড়িয়ে দিয়ে 125%, দ্যাট ইজ দ্য 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, and the protein is increased up to 1.5 to 2 gram per kg per day. And post hospital discharge এই পেশেন্টটা পাবে ক্যালোরিজ approximately তার কনভালসেন্ট পিরিয়ডে 150%, that is a 35 kilocalorie per kg per day, and protein increased up to 2 থেকে 2.5 gram per kg per day. I think this is the sequential increment of a surgical patient. তাদের যদি আমাদের ম্যালনিউট্রিশনটাকে ম্যানেজ করতে চাই, দিস ইজ দ্য গাইডলাইন। ডক্টর আরিফ? জি স্যার, স্যার এগ্রি স্যার। স্যার মানে ইউ ক্যান এক্সপ্লেন ইট, আমি যতটুকু বললাম এর থেকে বেটার ওয়েতে এক্সপ্লেন করতে না পারবো। স্যার, স্যার এইটাই স্যার, মানে আমি হচ্ছে বেশি জানি না স্যার। স্যার প্রোটিন মানে যেটা বলা হয়েছে প্রোটিন 1 গ্রামের নিচে দিয়ে স্যার মানে কোনো ডিফারেন্স নাই আর কি, 1 থেকে শুরু করে স্যার গ্রাজুয়ালি আমরা বাড়াবো আর কি। ইফ ফেজ, ফ্লো ফেজ এইগুলা স্যার আপনি যেভাবে বলছেন আর কি স্যার, আমি এতটুকুই জানি স্যার, এটাও জানতাম না স্যার পুরোপুরি স্যার। প্রদীপ, উইল ইউ মেক এনি কমেন্ট? No, I agree, totally agree. ওকে, এখন স্টুডেন্টদের যদি কোনো মানে কোশ্চেন থাকে অন দিস পয়েন্ট, প্লিজ আস্ক কোশ্চেন। আমরা ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। আমাদের ফ্যাকাল্টি যারা আছেন, ডক্টর আরিফুল এন্ড প্রফেসর প্রদীপ, আই থিঙ্ক মানে ক্লিয়ার করে ব্যাপারটা। এনি কোশ্চেন? স্যার ডে 4 এ প্রোটিন 1.3, তাহলে ডে 1 এ কত দিব স্যার? প্রোটিনের ক্ষেত্রে দেখেন স্যার কিন্তু একটা নিচে এই যে প্রেজেন্টেশন লেখা আছে, নো বেনিফিট ইন ট্রায়াল গিভিং লেস দেন 1 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন। হ্যাঁ, মানে হচ্ছে যে 1 দিবেন আর কি, 1 or more than 1, এভাবেই শুরু করতে হবে আর কি। স্যার ডে 1 থেকে 4 পর্যন্ত স্যার কত কিলো ক্যালোরি পার কেজি পার ডে দিব স্যার? কত কিলো ক্যালোরি পার কেজি পার ডে? অ্যাকিউট ফেজে স্যার। হ্যাঁ, এটা বলা হয় যে মানে যদি আপনার ওই সিভিয়ারলি ম্যালনারিশ থাকে, সেটা তো ওই যে অনেক কিছু ডিপেন্ড করবে, মানে যে কন্ডিশনিং করলেন কিনা। কন্ডিশনিং করলে কিন্তু আসলে এত কম দিয়ে শুরু করতে হবে না। যদি ধরেন ইমার্জেন্সি অপারেশন হয়, ম্যালনারিস্ট, আপনি ফিডিং শুরু করতে যাচ্ছেন, তখন হচ্ছে যে 500 থেকে 1500 কিলো ক্যালোরি বা আরো কমও দিতে পারেন। আপনি শুরু করতে পারেন 250 কিলো ক্যালোরি বা 500 কিলো ক্যালোরি পার ডে, তারপরে আপনি গ্রাজুয়ালি এটাকে বাড়াচ্ছেন আর কি। এর মধ্যে প্রোটিন আপনি ওই আইডিয়াল যেটা আছে 1 থেকে 1.5, শুরুতে 1 লেভেল, তারপর হচ্ছে আপনি বাড়ালেন যদি মনে করেন যে পেশেন্টের প্রোটিন হাই প্রোটিন দরকার, তখন 2.5 পর্যন্ত যেতে পারবেন। এইভাবে বাড়ানো যায়, এর বেশিও দেওয়া যেতে পারে, এটা একদম আসলে ডিপেন্ড করে আর কি পেশেন্ট গুলোর উপরে। কিন্তু মানে হঠাৎ করে একদম পুরো লোড অবশ্যই দেওয়া উচিত হবে না আর কি। দ্যাটস ইম্পর্টেন্ট মেসেজ, রাইট? ওকে। আর যেসব পেশেন্ট কন্ডিশনিং করা হয়ে যায়, সেসব পেশেন্টকে কিন্তু আসলে ওই যে রিফিডিং হওয়ার চান্সটা কমই থাকবে। যদি প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট ভালো হয়, পেরি অপারেটিভ, তখন আর হচ্ছে পেরি অপারেটিভ যে রিফিডিংটা হবে, ওটা আসলে এত মানে রিফিডিং এর ভয় কিন্তু কম থাকবে। রাইট। তো আমি লাস্ট স্লাইড এটা আমার, তারপরে আমার ফ্যাকাল্টি থেকে কমেন্ট নিব। So key point in the discussion, the pre-operative and post-operative nutrition screening is very essential, and protein is more important than the calories in this perspective. And stop feeding late in the post-operative, restart early post-operative is very, very important. যে আমরা pre-operatively যত পর্যন্ত খাওয়া যেতে পারি, আর post-operative যত আর্লি শুরু করতে পারি। Consider the all oral nutrition supplement for all, and oral before enteral, before parenteral. This is the rule. যে যখনই whenever possible oral route, before the enteral route and before the parenteral route, and parenteral is the final selection. But the post-operative, the pre-operative malnutrition correction এর জন্য যদি সিভিয়ারলি থাকে, সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে যে enteral route ইউজ করো, বাট 4 to 5 days parenteral বুস্ট করলে তার একটু প্রি অপারেটিভ নিউট্রিশনাল কারেকশনটা
is better. আর নিউট্রিশনাল ম্যানেজমেন্ট ইটস এ টিম গেম, ইটস নট অ্যান ইন্ডিভিজুয়াল গেম। এটা আমি সার্জন একা কেউ করতে পারবো না। আমাদের দেশের নিউট্রিশনিস্ট বা অন্য দেশগুলোতে আছে, তারা মানে খুব ইনভলভ হয়। বাট যেহেতু আমরা একটা কথা বলে এসেছি, নিউট্রিশনাল ডেফিসিট ম্যালনারিশমেন্ট ইজ অ্যান ইমার্জেন্সি, ইটস এ সার্জিক্যাল ইমার্জেন্সি। ক্রিটিক্যালি পেশেন্ট আমরা ক্রিটিক্যালি চিন্তা করবো। সো এই ধরনের আমাদের কোনো মানে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টকে যদি আমরা ইন্টিগ্রেট করি টু আওয়ার টিম ওয়ার্ক, so patient management will be better. Ensure rehabilitation and the metabolic conditioning to each and every surgical patients. So with these few words, আমি আজকে আমার এটা শেষ করছি। এখন দেখি আমাদের থেকে ফ্যাকাল্টি যারা আছেন ওনাদের কমেন্ট অ্যান্ড কোনো কোশ্চেন যদি স্টুডেন্টদের থাকে তাহলে আমরা নেই। আমরা একটু কোশ্চেনটা একটু আগে দেখি। ডক্টর হাসান, চ্যাট বক্সে কোনো কোশ্চেন আছে? স্যার আছে স্যার। হ্যাঁ বলো। What will be the nutritional support in obstructive jaundice patient per and post-operatively? পার মানে পার অপারেটিভলি এন্ড পোস্ট অপারেটিভলি জি স্যার। নিউট্রিশনাল সাপোর্ট মানে এখন কি পেশেন্ট কি ম্যালনারিস্ট অর তার পোস্ট অপারেটিভলি পেশেন্টের কোশ্চেনটা কিন্তু ক্লিয়ার না আমাদের কাছে। একটাই তো যে জিনিসটা আমি মানে প্রফেসর মারগুসার ইব্রাহিম থেকে ওপিনিয়ন চাইবো। ইউজুয়ালি যে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের সাধারণত তাদের গ্লাইকোজেন লেভেল স্টোরেজটা ডিপ্লিটেড থাকে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা ওটাকে একটু গ্লুকোজ দিয়ে মানে পেশেন্টের রিপ্লেনিশ করি। বাট এছাড়া নিউট্রিশনাল সাপোর্ট যেটা পেশেন্টের দেওয়ার কথা, পার অপারেটিভ তো দেওয়ার কোনো আসছে না, বাট পোস্ট অপারেটিভলি উইদিন 24 to 48 hours we started nutritional support. Professor Ibrahim, will you add? জি আজব ভাই, আমি আপনার সাথে একমত যে অ্যাকচুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিস এটা আলাদা করে ফেনোমেনন না। যদি তার রিকভারি দরকার হয় আমরা দিব। শুধু খেয়াল করতে হবে যে এই অবস্ট্রাকটিভ পেশেন্টের গ্রস লিভার ফাংশন অল্টার হয়ে গেছে। যে লিভার ফাংশন গ্রসলি অল্টার না হয় সেক্ষেত্রে আমাদের সাধারণভাবে যেভাবে নিউট্রিশন দিয়ে আমাদের অন্য পেশেন্টকে, এখানে তাকে একইভাবে তাদের নিউট্রিশন ইস্যু করবে। এটা হচ্ছে কথা। ওকে, আর কোন কোশ্চেন? যদি গ্রসলি অল্টার থাকে তাহলে হ্যাঁ কি বল, শুনি নাই, একজন বলো। স্যার ক্যাভিভেন পেরিফেরি তো সব কম্পোনেন্টই থাকে, তাহলে স্যার আমরা কি আলাদা করে হচ্ছে ইন্টারলিপিড আর প্রোটিন অ্যাড করব কিনা? নো, আমাদের সব কম্পোনেন্ট থেকে আমরা তো বললাম ওখানে, তাই না? ক্যাবিন পেপারটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে ক্যাবিন পেপারটা আমরা যদিও এটা একটা মানে ট্রেড নেম আমরা ইউজ করতেছি, আমাদের নো অল্টারনেটিভস, সে কারণে আমরা এটা ইউজ করি। বাট ওর মধ্যে সব কম্পোনেন্ট গুলাই থাকে এবং ইন্টারন্যাশনালি কিন্তু এটা মানে ওয়ার্ল্ড ওয়াইডই সেম রেজিমটা ইউজ করা হয়। স্যার একটু বলি কাবিপেন নিয়ে। স্যার কাবিপেন আসলে স্যার উপাসলা ইউনিভার্সিটির একটা রিসার্চ প্রোডাক্ট যেটা সারা ওয়ার্ল্ডে ইউজ হয় এবং এটা একটা ব্যালেন্স সলিউশন। কিন্তু যেটা স্যার হয় যে প্র্যাকটিক্যালি আমাদের যেটা আমরা মাঝে মাঝে ফেস করি যে এখানে স্যার সোডিয়াম কন্টেন্টটা বেশি, সোডিয়াম ক্লোরাইড। এই জন্য যে হাইপার নেট্রিমিয়া থাকে, যদি নিউট্রিশনের সাথে আসলে ফ্লুইড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা স্যার আমাদের আইসিইউ তো আমরা দেখি যেটা মানে সবচেয়ে বেশি নেগলেক্টেড হয়। মানে স্যার ফ্লুইডও দিচ্ছি, নিউট্রিশনও দিচ্ছি, এখানে যে ভলিউমটা বেড়ে যাচ্ছে এটার দিকে কনসার্ন থাকতে হবে আর কি স্যার। এটা আমার কাছে মনে হলো যে যদি ওরকম হয় তখন আমাদেরকে, আর আমি যেটা বলছিলাম যে কাবিভেনের বিকল্প আমরা কি করতে পারি, কাবিভেনের বিকল্প হিসাবে আমরা ইন্টারলিপিড, অ্যামিনো অ্যাসিড এবং হচ্ছে 25% যে গ্লুকোজ, এগুলো আমরা ইউজ করতে পারি আর কি, ক্যালোরি হিসাব করে আর কি, যেটা অনেক সময় প্র্যাকটিক্যালি আমাদের করতে হয় কস্টের ব্যাপার চিন্তা করলে পেশেন্টকে, হয়তো আমরা এটা করতে পারি। ওকে ওকে, এনি কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন আছে, প্লিজ এনলাইটেন অ্যাবাউট দ্য মাইক্রো মিনারেলস এন্ড ভিটামিন রিকোয়ারমেন্টস ফর malnourished patient. এটা স্যার একটা চার্ট আছে, যেমন সোডিয়াম ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে 1 থেকে 1.5, পটাশিয়াম মনে হয় স্যার 0.5 থেকে 1 মিলি ইকুইভ্যালেন্ট, এরকম একটা রিকোয়ারমেন্ট চার্ট আছে আর কি, যেটা আপনার ওই কাবিভেনের মধ্যে এটা পুরো কম্পোজিশনটাই থাকে। ওইভাবে সোডিয়াম বেশি থাকে, ওটা দেখে হয়তো আমরা ইয়ে করতে পারি আর কি, অ্যাড করতে পারি আর কি এগুলো। ওকে ওকে,
ওকে, থ্যাংক ইউ। এই জন্য স্যার বলা হচ্ছে যে এন্টারাল নিউট্রিশনটাকে এনকারেজ করা হয়েছে যত দ্রুত সম্ভব পেশেন্টের এন্টারাল নিউট্রিশনটা শুরু করা যায় কিনা। এবং স্যার আপনি যেটা বললেন যে কম্বাইন করা যেতে পারে, যে কিছু প্যারেন্টাল কিছু এন্টারাল দিয়ে হইলো। এবং এটাও বলা হচ্ছে যে যদি গ্যাস্ট্রিক কোনো প্রবলেম থাকলে জেজুনোস্টমি করে বা পারকিউটিনের জেজুনোস্টমি করে হলো এন্টারাল নিউট্রিশনটা তাড়াতাড়ি শুরু করা যায় কিনা। এবং গাট মাইক্রোবায়োমের ইউজের কথা অনেকে বলে যে রাইট। প্রোবায়োটিক্স ইউজ করা যেতে পারে, কারণ যেহেতু অনেকদিন পেশেন্টের জিআই তে যদি না থাকে তাহলে অ্যাট্রোপি হয়ে যাবে এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়ার অনেক বেশি ট্রান্সলোকেশন অফ ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়া গুলো চলে যেতে পারে, যেটা সেপসিস করার খুব চান্স থাকে। আর কোনো কোশ্চেন? একটা কোশ্চেন হচ্ছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন দ্য রেজিমেন অফ কাভিভ্যান ইউজড সেন্ট্রালি অ্যান্ড পেরিফেরালি? দুইটা রুটেই তো পাওয়া যায়, দুটার মধ্যে ডিফারেন্স? অসমোলারিটির একটা ডিফারেন্স আছে, মোর দেন 400 মিলি অসমোল, আমি ঠিক এক্সাক্ট না, এরকমই বেশি হলে আসলে পেরিফেরিতে দেওয়া যাবে 650 না। স্যার, পেরিফেরালটা হচ্ছে লেস দেন 650 আর যেটা সেন্ট্রাল ওটা হচ্ছে মোর দেন 900 মিলি অসমোল। হ্যাঁ, এরকম একটা আছে আর কি, অসমোলারিটির উপর ডিপেন্ড করে আর কি এটা। ওকে, থ্যাংক ইউ। এবং সেন্ট্রালটা মনে হয় ক্যালোরি অনেক মানে 1400 কিলো ক্যালোরি বা 1600 কিলো ক্যালোরি আসে। পেরিফেরিকটা হচ্ছে 800 কিলো ক্যালোরি এবং 1206 ml আর কি। 1206 ml হিসেবে পাওয়া যায় বর্তমানে বাংলাদেশে। পেরিফেরালটা আসলে মানে টিপিএন হিসাবে আদর্শ না আর কি, ওই পেরিফেরালটা হচ্ছে কম্বাইন্ডের জন্য ভালো, কম্বাইন্ডের জন্য। এন্টারাল এরিয়া দিয়ে। থ্যাংক ইউ। সো থ্যাংক স্যার ইউ। একটা স্যার